আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কি অবস্থা সবার? কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। চলো ওয়ান শটের আরেকটা প্রোগ্রামে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে যে অধ্যায়টা নিয়ে আলোচনা হবে সেটা হচ্ছে এসএসসি বায়োলজি অষ্টম অধ্যায়। অধ্যায়ের নাম কি? রেচন প্রক্রিয়া। অর্থাৎ এই অধ্যায়ে আমরা শিখব যে তোমার মানবদেহের যে নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ যে প্রক্রিয়ায় বের হয়ে যায় সেটাই তো রেচন, তাই না? এই যে রেচন প্রক্রিয়া সম্পর্কে আজকে আমরা জানবো। তারপরে এই রেচন প্রক্রিয়ার সাথে কোন কোন অঙ্গগুলো আমাদের দেহের জড়িত এ সম্পর্কে জানবো এবং কোনো কারণে যদি এই অঙ্গগুলোর ক্ষতি সাধন হয় অথবা এই অঙ্গগুলোর ধরো যে ফাংশন সেগুলো যদি ব্যাহত হয় তাহলে মানবদেহে কী রোগের সৃষ্টি হইতে পারে বা এর থেকে পরিত্রাণের উপায় কি এই সম্পর্কে আমরা আজকে বিস্তারিত জানবো ইনশাল্লাহ। তোমরা রেডি তো? আমি কিন্তু রেডি। তাহলে চলো শুরু করি। প্রথমে আমরা যে জিনিসটা নিয়ে শিখবো সেটা হচ্ছে রেচন প্রক্রিয়া। তোমাকে আমি অলরেডি বলে দিছি যে রেচন প্রক্রিয়াটা আসলে কি। রেচন প্রক্রিয়া হচ্ছে যে প্রক্রিয়ায়, যে বিপাক প্রক্রিয়ায় বা যে প্রক্রিয়ায় তোমার নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ দেহের বাইরে চলে যাবে, ঠিক আছে, দেহের বাইরে নিষ্কাশিত হবে, সেই যে প্রক্রিয়া সেটা হচ্ছে আমাদের রেচন প্রক্রিয়া। এই নাইট্রোজেন ঘটিত যে বর্জ্য পদার্থের কথা বললাম না, এখানে অনেকগুলো উপাদান আছে, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন, এমন অনেকগুলো উপাদান আছে যেগুলো সবগুলো দেহের বাইরে চলে যাবে। ওকে, তাহলে আমরা প্রথম যে জিনিস সেখানে শিখলাম যে যে প্রক্রিয়ায় আমার নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ দেহের বাইরে চলে যাবে সেটা হচ্ছে আমার কি? রেচন প্রক্রিয়া, তাই তো? ওকে ভাইয়া, রেচন প্রক্রিয়া। তারপরে আমরা এখন যেটা দেখব সেটা হচ্ছে এই যে রেচন প্রক্রিয়া সংগঠিত হইল, এই রেচন প্রক্রিয়ার আসলে গুরুত্ব কি? রেচন প্রক্রিয়া যদি আমাদের শরীরে না হইতো তাহলে কি সমস্যা হইতো? রেচন প্রক্রিয়া জীবের জন্য একটি অত্যাবশ্যকীয় প্রক্রিয়া যা হোমিওস্ট্যাসিস বজায় রাখতে সাহায্য করে। এখন কথা হচ্ছে হোমিওস্ট্যাসিস কি? আচ্ছা, হোমিওস্ট্যাসিস মানে সাম্যাবস্থা। সাম্যাবস্থা মানে ধরো তোমার শরীরে একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত পানির প্রয়োজন আছে। এখন যখন এই পানির পরিমাণ বেড়ে যায় তখন বৃক্ক যেটা করে সেটা হচ্ছে বেশি বেশি মূত্র তৈরি করে। মূত্র তৈরি করে কি করে? দেহের বাইরে নিষ্কাশিত করে দেয়। ফলে কি হয়? সেটা সাম্যাবস্থা বজায় থাকে, অর্থাৎ একটা নির্দিষ্ট লেভেলে থাকে। কারণ কি? পানির পরিমাণ বেড়ে গেছিল, বৃক্ক অতিরিক্ত পানিকে দেহের বাইরে বের করে দিল। এখন কি হইলো? আবার আগের অবস্থায় ফিরে আসছে, অর্থাৎ দেহ সাম্যাবস্থায় আছে। এখন দেখো পানির পরিমাণ এখন কমে গেছে। এখন কি করছে? বৃক্ক মূত্র তৈরি করতেছে, কিন্তু এই যে তৈরির প্রক্রিয়া সেটা ধীর করে দিছে, আস্তে 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 তৈরি করতেছে। কারণ দেখতেছে যে আমার বসের শরীরে এখন পানির পরিমাণ কম, এখন কি করতে হবে? আস্তে আস্তে মূত্র তৈরি করতে হবে। এখন যদি আমি বেশি বেশি মূত্র তৈরি করি তাহলে কি হবে? তোমার তোমার পানির ঘাটতি তৈরি হবে, শরীর ঠিক মতো কাজ করতে পারবে না। আচ্ছা, তাহলে এই যে জিনিসগুলো একটা হোমিওস্ট্যাসিস যে একটা অবস্থা সেটা হচ্ছে বজায় রাখবে কে? এই রেচন প্রক্রিয়ার মাধ্যমে। আচ্ছা, এখন রেচন পদার্থর কথা অলরেডি বলেছি যে তোমার নাইট্রোজেন ঘটিত যে বর্জ্য পদার্থগুলো আছে সেগুলোর মধ্যে আছে ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন, ঠিক আছে। তারপর অন্যান্য পদার্থ যদি কথা বলো তাহলে কার্বন ডাইঅক্সাইড, অতিরিক্ত জল, বিভিন্ন লবণ, এগুলো হচ্ছে আমাদের যে বর্জ্য পদার্থ সেগুলোর অন্তর্গত। ক্লিয়ার? ওকে, এটা যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে আমরা পরের স্টেপে আগাবো, পরের স্লাইড দেখবো। তাহলে হোমিওস্ট্যাসিস এটা সাম্যাবস্থার মতো একটা জিনিস যেটা বজায় রাখে। যখন তোমরা আরেকটু বড় হবা তখন এগুলো সম্পর্কে আরো বিস্তারিত জানবা। ওকে, তোমার হোমিওস্ট্যাসিসের মধ্যে আছে পজিটিভ ফিডব্যাক মেকানিজম, নেগেটিভ ফিডব্যাক মেকানিজম। এই জিনিসগুলো কি? ধরো পজিটিভ ফিডব্যাক মেকানিজম মানে হচ্ছে যে এই জিনিসটা একটা জিনিস হইতেছে তার পরিমাণটা আরো বাড়ায় দিচ্ছে। নেগেটিভ ফিডব্যাক মেকানিজম মানে কি? যে জিনিসটা হইতেছিল সেটার বিরুদ্ধে গিয়ে সেটাকে থামায় দিচ্ছে। আচ্ছা, উদাহরণ দিই তাহলে ক্লিয়ার হবে, যেহেতু টপিকটা তুললামই তাহলে ক্লিয়ার করি। তাহলে তোমার নেগেটিভ ফিডব্যাক মেকানিজম এটা একটু বলি। ধরো তোমার শরীরের তাপমাত্রা বেড়ে গেছে, তুমি ঘেমে যাচ্ছ, তখন তোমার বডি হাইপোথ্যালামাসের সংকেত পাঠায় যে বস আপনার শরীরে তাপমাত্রা বেড়ে গেছে, এখন কি করতে হবে? তাপমাত্রাটা কমাইতে হবে। এজন্য কি করে? তখন তোমার বডি কি করে? তোমার শরীরটাকে কি করে দেয়? ঘামায় দেয়। ঘামানোর মাধ্যমে বাতাস থেকে কি করে? আশেপাশ থেকে তোমার হচ্ছে যে জলীয়বাষ্প শোষণ করে এবং তোমার যে দেহের তাপমাত্রা সেটাকে কমায়, সেটাকে কি করে? কমায়। ধরো এবার পজিটিভ ফিডব্যাক মেকানিজমের কথায় আসি। ধরো একটা প্রসূতি মায়ের এখন ডেলিভারি সম্পন্ন হবে বা সে এখন বাচ্চা মানে হইতেছে, তার বাচ্চা হবে। এখন এই অবস্থায় যেটা হয় সেটা হচ্ছে এই যে জরায়ু আছে না, যে রাস্তা দিয়ে তোমার বাচ্চাটা আসবে, এখান
কি করতে হয়, ওই জিনিসটা প্রসারিত হইতে হয়, ওই যে রাস্তা, ওই রাস্তাটা প্রসারিত হইতে হয়। এখন কি হয়, অক্সিটোসিন যে হরমোন সেটা হচ্ছে ক্ষরণ হয় এবং সেটা আস্তে আস্তে প্রসারিত হইতে থাকে। এই সব জিনিসগুলো তোমার এই পজিটিভ ফিডব্যাক মেকানিজম বা নেগেটিভ ফিডব্যাক মেকানিজম যেটা করে সেটা হচ্ছে তোমার এই হোমিওস্টেসিস বা সাম্যাবস্থা বজায় রাখতে কাজ করে। তো যাই হোক, এটা তোমার হইতেছে লাগবে না, জাস্ট একটু বলে রাখলাম যেন তুমি এই জিনিসটা সহজে বুঝতে পারো। ওকে, আচ্ছা তাহলে এখানে দেখো মানুষের রেচন অঙ্গসমূহ এই জিনিসটার মধ্যে কি কি আছে। প্রথম যেটা রেচন অঙ্গের মধ্যে আছে সেটা হচ্ছে বৃক্ক। কি আছে ভাইয়া? এই যে বৃক্ক। এই বৃক্ক মানুষের প্রধান রেচন অঙ্গ, কারণ এই বৃক্কের মাধ্যমেই সবচেয়ে বেশি পরিমাণ তোমার হচ্ছে যে নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ দেহের বাইরে বের হয়ে আসে। তাহলে এটাই হচ্ছে আমাদের প্রধান রেচন অঙ্গ, মনে থাকবে। তাহলে যদি কোশ্চিন আসে ভাইয়া যে মানব দেহের প্রধান রেচন অঙ্গ কি, মানব দেহের প্রধান রেচন অঙ্গ কি, তখন আমরা কি বলবো? বৃক্ক। কারণ এর মাধ্যমে নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ দেহের বাইরে কি হইতেছে? বের হয়ে আসতেছে। তারপরে ফুসফুস, ত্বক, তারপরে হচ্ছে যকৃৎ, এগুলোও এক ধরনের রেচন অঙ্গের মধ্যে পড়ে। কেননা ফুসফুস আমাদের প্রধানত কার্বন ডাইঅক্সাইড এবং কিছু পরিমাণ জলীয় বাষ্প রেচিত করে, কিছু পরিমাণ কার্বন ডাইঅক্সাইড এবং তোমার জলীয় বাষ্প রেচিত করে। আমরা প্রাণী, আমরা তো নিজের খাদ্য নিজে তৈরি করতে পারি না, আমরা খাবারের জন্য উদ্ভিদের উপর নির্ভরশীল। কিন্তু উদ্ভিদ বা প্রাণী থেকে আমরা যে খাবারগুলো খাই, ধরো উদ্ভিদ এবং প্রাণী, এইখান থেকে আমরা যে খাবারগুলো খাই, সেখান থেকে যেটা হয় সেটা হচ্ছে গ্লুকোজ প্লাস যেটা আসে সেটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড, কারণ আমরা প্রোটিন জাতীয় খাবার খাই, তারপর আমরা লিপিড জাতীয় খাবার খাই, সেখান থেকে আসে গ্লিসারল। তো এখান থেকে যদি আমি গ্লুকোজেরটা হিসাব করি, তাহলে এই যে গ্লুকোজ সেখানে শ্বসন প্রক্রিয়া সম্পন্ন হবে। এই শ্বসন প্রক্রিয়া যখন সম্পন্ন হবে, তখন শ্বসন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার ফলে যেটা তৈরি হয় সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়, তারপরে হচ্ছে যে পানি তৈরি হয়, তারপরে হচ্ছে এটিপি তৈরি হয়, যার সাথে আমরা কাজ করি। তাহলে আমার যে মেন প্রোডাক্ট যেটা নিয়ে আমি কথা বলবো শুধু সেটাই লিখলাম, সেটা হচ্ছে আমার কার্বন ডাইঅক্সাইড। এই যে কার্বন ডাইঅক্সাইড রেচন প্রক্রিয়ায় তো তৈরি হইলো, শোষণ প্রক্রিয়ায় এই কার্বন ডাইঅক্সাইড এখন কি হবে, তোমার রক্তে আসবে, রক্তে সোডিয়ামের সাথে মিশে সোডিয়াম বাইকার্বনেট তৈরি করে একসময় এটা দেহের বাইরে চলে যাবে। এটা যদি না যায় তাহলে কি হবে, দেহে এই যে কার্বন ডাইঅক্সাইড সেটা তোমার পিএইচ এর মান কমায় দেয়, পিএইচ এর মান কি করে, কমায় দেয়। এবং তোমার কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ যদি বেশি হয়ে যায় তাহলে তুমি একটা মানুষ মারা পর্যন্ত যেতে পারে। তার মানে এই পদার্থগুলো দেহের বাইরে বের করে দিতে হবে। এই যে প্রক্রিয়া, কোন প্রক্রিয়ায় বের হবে, তোমার এই যে ফুসফুস কাজ করার মাধ্যমে তোমার এই প্রক্রিয়া তোমার এখানে ব্যাপন সম্পন্ন হয়, ব্যাপনের মাধ্যমে রক্ত থেকে এই জিনিসটা চলে যায়। আচ্ছা, আর ত্বক কি করে? ত্বক বা স্কিন ঘামের মাধ্যমে, আমরা ঘেমে যাই না, একটু পরিশ্রম করলে ঘেমে যায়, এই ঘামার মাধ্যমে তোমার সামান্য পরিমাণ জল, লবণ, ইউরিয়া এগুলো রেচন প্রক্রিয়ায় দেহের বাইরে বের করে দেয়। আর যকৃৎ, যকৃৎ যদিও সরাসরি রেচন অঙ্গ না, তবে এটা নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ অ্যামোনিয়াকে কম ক্ষতিকর ইউরিয়াতে রূপান্তর করে। অ্যামোনিয়াকে কি করে? কম ক্ষতিকর ইউরিয়াতে রূপান্তর করে। এই ইউরিয়া যেটা আছে, এই ইউরিয়াটা আবার কি হয়, পরবর্তীতে বৃক্কের মাধ্যমে রেচিত হয়। এই যে ইউরিয়াটা আছে না, সেটা আবার পরবর্তীতে বৃক্কের মাধ্যমে গিয়ে রেচিত হয়। তাহলে এই জিনিসটা আমরা দেখলাম যে মানুষের প্রধান রেচন অঙ্গসমূহ। তাহলে বৃক্ক কি করবে, আমরা যখন পানি খাবো, দেখতেছো আমাদের ছোটবেলায় সে বিখ্যাত কার্টুন টম অ্যান্ড জেরি, এই যে টম অ্যান্ড জেরি যে পানিটা খাইতেছে, এই পানিটা এখন কি হবে, তোমার এই যে পানি খাইলো, এই পানিটা এখন এই যে দুইটা বৃক্ক আছে মানব দেহে, বৃক্ক কয়টা, এই যে দুইটা বৃক্ক, এই দুইটা বৃক্কর কাজ হবে এখন এই পানিটাকে কি করা, অতিরিক্ত যে পানিগুলো থাকবে এবং তোমার এই পানির মধ্যে এবং এই রক্তের মধ্যে যত রকম নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ থাকবে, যেগুলো মানুষের জন্য ক্ষতিকর, যেগুলো মানুষের জন্য প্রয়োজনীয় না, সেগুলোকে এখন বের করে দিবে। কি করবে? বের করে দিবে। ক্লিয়ার? আচ্ছা, রেচন পদার্থ, রেচন পদার্থের সাথে যদি কথা বলি, তাহলে এই যে রেচন তন্ত্র, সেখানে যেই জিনিসটা ফার্স্টে আসবে অ্যাট ফার্স্ট, সেটা হচ্ছে আমাদের বৃক্ক। এই যে বৃক্ক, বৃক্কের এই যে অংশ সেটা দেখো উত্তল, এর এই অংশটা উত্তল, আর এই অংশটা দেখো অবতল, এই অংশটা অবতল, এই অংশটা উত্তল। তো এই যে অবতল অংশ সেটাকে হাইলাস বলে বা হাইলাম বলে। আচ্ছা, আর এখানে তোমার একটা থাকে আর্টারি, একটা থাকে ভেইন। ওকে, আর এইটা থাকে কি, ইউরেটার বা মূত্রনালী, আর এ পাশ দিয়ে হচ্ছে মূত্রথলি।
মূত্রথলিতে কিছু পরিমাণ মূত্র জমা থাকে, ধরো 700 থেকে 750 ml মূত্র এখানে জমা থাকে, কিন্তু তখন 200 থেকে 280 থেকে 350 ml যখন হয় তখন মূত্র ত্যাগের ইচ্ছা জাগে, ঠিক আছে? তখন যখন একটা নির্দিষ্ট পরিমাণ ml জমা হয় তখন মূত্র ত্যাগের ইচ্ছা জাগে, তখন যে আমরা কাজ করে আসি এটা। আচ্ছা, তারপরে হচ্ছে এখন আসো বৃক্ক বা কিডনি। বাংলায় হচ্ছে কিডনি, ইংরেজিতে হচ্ছে না, ইংরেজিতে হচ্ছে কিডনি, বাংলা হচ্ছে বৃক্ক। এই জিনিসটা এখন আমরা দেখবো যে এই জিনিসটার মধ্যে আসলে কি কি আছে। ক্লিয়ার? আচ্ছা, প্রথমে আমরা অবস্থান দেখব। এই বৃক্কের অবস্থানটা আসলে কোথায়? আমরা যদি হার্টের কথা বলি তাহলে আমরা দেখাই যে এখানে অবস্থিত, যদি আমরা বলি পেট তাহলে আমরা দেখাই এখানে, পা বললে নিচে দেখাই, মাথা বললে উপরে দেখাই। এই বৃক্কেরও তো একটা অবস্থান আছে, তাই তো? আচ্ছা, এখন এই অবস্থানটা কোথায়? এই অবস্থানটা হচ্ছে আমাদের পেট আছে না, বা উদর গহ্বরের পেছনে, উদর গহ্বরের পেছনের দিকে। আর তোমার আমাদের মেরুদণ্ড আছে না, শিখাই জাতির মেরুদণ্ড, এই যে মেরুদণ্ড, সবাই তোমার পিছে হাত দাও, এই তো ঘাড় আছে না, ঘাড়ে হাত দাও, ঘাড় বা হইতেছে পিঠে, পিঠের মাঝ বরাবর যদি তুমি হাত দাও তাহলে দেখবা একটা শক্ত একটা অংশ বিদ্যমান, যেটা এরকম যদি করো তখন হইতেছে এগুলো প্রসারিত হয়, আবার এরকমগুলো সংকুচিত হয়। অর্থাৎ যেই জিনিসটা হয় সেটা হচ্ছে একটা ফ্লেক্সিবল, অর্থাৎ তুমি হইতেছে বাঁকাইতে পারো আবার সোজা হইতে পারো। ওকে, তো এই যে মেরুদণ্ডের দুই পাশে, অর্থাৎ নিচের দিকে, এক নাম্বার কথা বলছি যে উদর গহ্বরের পেছনে এবং মেরুদণ্ডের দুই পাশে কয়টা বৃক্ক? দুইটা, এই পাশে একটা, ডান পাশে একটা, বাম পাশে একটা। ডান পাশে থাকলে ডান বৃক্ক, বাম পাশে থাকলে বাম বৃক্ক। আচ্ছা, তাহলে এই তো উদর গহ্বরের পিছনের অংশে মেরুদণ্ডের দুই দিকে এবং বক্ষপিঞ্জরের নিচে আমাদের যে বক্ষপিঞ্জর আছে না, বুক, এই যে বুক বা বক্ষ, এই বক্ষ বা থোরাস্ক, তো এই যে থোরাসিক, আচ্ছা, এই যে বক্ষপিঞ্জরের নিচে এই পিঠ সংলগ্ন অবস্থায় আমাদের এই বৃক্কটা অবস্থান করে। এখন কথা হচ্ছে, তাহলে যখন এখান থেকে গুরুত্বপূর্ণ একটা জিনিস, বৃক্কের অবস্থান বুঝতেছি যে এই জায়গায় একবারে নিচের দিকে, এই জায়গায় ডান পাশে একটা বাম পাশে একটা বৃক্ক অবস্থান করে। আচ্ছা, করলো, তার মানে যদি আমাদের উপরের অংশে ব্যথা করে তাহলে আমরা বুঝতে পারি যে হার্টের সমস্যা। আমাদের যদি তোমার ডান পাশে বা বাম পাশে যদি ব্যথা করে তাহলে স্পেসিফিকলি অনেক সময় হার্টের সমস্যার কারণে ব্যথা হইতে পারে। যদি হচ্ছে যে আমাদের পেটের মাঝখানে ব্যথা হয় তাহলে অ্যাপিগ্যাস্ট্রিক রিজিয়নে ব্যথা হইতে পারে। আবার ধরো তোমার অনেক সময় প্যানক্রিয়াটাইটিসের ব্যথা হয়, এটাও সাধারণত এই লিভারের পাশে হয়ে থাকে। তো এখন কথা হচ্ছে, যদি পেটের পেছন দিকে বা পিঠের দিকে ব্যথা হয় তাহলে আমরা কি বুঝতে পারবো? এ থেকে আমরা বুঝতে পারবো যে এই ব্যথাটা হচ্ছে তোমার বৃক্ক বা কিডনির ব্যথা। অর্থাৎ কিডনিতে যদি সমস্যা হয়, কিডনি ধরো বিকল হয়ে গেছে, কিডনি নষ্ট হয়ে গেছে, কিডনিতে পাথর হয়েছে, কিডনির যে কার্যকারিতা সেটা কমে গেছে, বা কিডনির যে কোনো সমস্যা যদি হয়, মূত্রের যদি সমস্যা হয়, তাহলে যেটা হবে এই যে পিঠের যে অংশ যেখানে বৃক্ক থাকে সেখানে ব্যথার সৃষ্টি হবে। তাহলে এই যদি মাঝে মধ্যে পিঠ ব্যথা করে বা এই অংশে ব্যথা করে, পিঠ বলতে এটা না, যেখানে বৃক্ক থাকতেছে এই অংশে যদি ব্যথা করে, মানে বক্ষ গহ্বরের নিচে, উদর গহ্বরের পিছনে, মেরুদণ্ডের দুই পাশে যদি ব্যথা করে তাহলে আমাদের এ বিষয়ে সচেতন থাকতে হবে। ঠিক আছে? এ বিষয়ে যদি আমরা সচেতন না থাকি তাহলে যেটা হবে সেটা হচ্ছে আমরা কি করতে পারবো না। এই বিষয়ে সচেতন না থাকলে তোমার বৃক্ক যদি এই কাজ করা বন্ধ করে দেয় এবং তুমি যদি এ বিষয়ে সচেতন না থাকো তাহলে 48 ঘন্টার মধ্যে রোগী মারা পর্যন্ত যেতে পারে। কারণ এই বৃক্ক যদি কাজ না করে তাহলে তোমার শরীরে যে নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ সেগুলো বাইরে বের হয়ে আসতে পারবে না। এগুলো যখন দেহের মাঝেই থেকে যাবে তখন শরীরে বিষক্রিয়া তৈরি করবে এবং শরীরের যে সাধারণ কার্যক্রম সেটা ব্যাহত হবে। ওকে, আচ্ছা, তাহলে এখন সংখ্যা হচ্ছে বৃক্কের সংখ্যা হচ্ছে আমাদের দুইটি, এটা আমরা সবাই জানি, খুব ভালো কথা। তারপরে আকৃতি দেখতে শিম বীজের মতো বা শিম বিচির মতো, বাইরের পার্শ্ব উত্তল, যে জিনিসটা একটু আগে তোমাকে দেখাইলাম, এই যে পার্শ্ব, এই যে বাইরের পার্শ্ব সেটা হচ্ছে তোমার উত্তল। ওকে, আর এই যে ভিতরের পার্শ্ব সেটা হচ্ছে তোমার অবতল। তাহলে বাইরের পার্শ্ব হচ্ছে উত্তল, ভেতরের পার্শ্ব হচ্ছে অবতল, ভেতরের পার্শ্ব হচ্ছে অবতল। এখন যেটা হবে সেটা হচ্ছে রং হচ্ছে লালচে রঙের হবে এবং আবরণ, এই বৃক্কের যে আবরণ সেটাকে বলে রেনাল ক্যাপসুল। বৃক্কের যে আবরণ সেটাকে বলে রেনাল ক্যাপসুল। তোমার পরীক্ষায় এমসিকিউ আসবে, পরীক্ষায় কি আসবে? এমসিকিউ, যে বৃক্কের যে আবরণ সেটাকে কি বলে বলো। তখন তুমি বলবা যে বৃক্কের যে আবরণ সেটাকে বলে হচ্ছে রেনাল ক্যাপসুল। ওকে,
তাহলে বৃক্কের আবরণকে কি বলতেছে? রেনাল ক্যাপসুল বলতেছে। ওকে, তাহলে এই আবরণগুলো গুরুত্বপূর্ণ। যেমন মেডিকেল একবার আসছিল যে ফুসফুসের আবরণের নাম কি? মেডিকেল কি আসছিল যে ফুসফুস, এই যে ফুসফুস বা লাংস আছে, এটার আবরণ আছে না, এই ফুসফুসের আবরণের নাম কি? তখন তুমি বলবা এটার নাম হচ্ছে প্লুরা। এটার নাম কি? প্লুরা। আর যদি তোমার হচ্ছে যে এইটার জিজ্ঞেস করে, অর্থাৎ কিডনি বা বৃক্কের আবরণের নাম কি, তখন তুমি বলবা রেনাল ক্যাপসুল। এখন তোমাদের সবার কাছে কোশ্চেন, যারা যারা ইউটিউবে বা ফেসবুকে ভিডিওটা দেখতেছো, আমাকে একটু বলো তো হার্টের আবরণের নাম কি? গতদিন যখন আমি পড়াইছিলাম এই জিনিসটা অনেকবার বলছি কিন্তু, যে হার্টের আবরণের নাম কি, এবং এই জিনিসটা অনেক গুরুত্বপূর্ণ। তোমরা কমেন্ট করে জানাও যে এই জিনিসটা আসলে কি। আচ্ছা, তাহলে এটা গেল। ওকে, এখন বৃক্ক বা কিডনি এই সম্পর্কে আমরা পড়বো। এখন হাইলাস এই জিনিসটা কোথায় থাকে? এই জিনিসটা হচ্ছে তোমার বৃক্কের যে অবতল অংশ না, এই যে বৃক্কের অবতল অংশ, সেই জিনিসটাতে হাইলাস থাকতেছে। কি থাকতেছে? হাইলাস বা হাইলাম, যেটাই বলো না কেন একই জিনিস বোঝায়, যে এই জিনিসটা হচ্ছে আমার হাইলাম। ক্লিয়ার? এই সাদা জিনিসের উপর আমি যদি লাল দিয়ে লিখি তাহলে এই জিনিসটা ফুটে ওঠে, কিন্তু কালোর উপর যদি লিখি তাহলে এই জিনিসটা অতটা বোঝা যায় না। আচ্ছা, তাহলে বৃক্কের অবতল যে ভাঁজ, সেই অংশকে হাইলাম বলে। হাইলামের ভিতরে ইউরেটার এবং রেনাল শিরা প্রবেশ করে, এবং যেটা বের হয় সেটা হচ্ছে বৃক্কের ভিতরে তোমার কি যেটা প্রবেশ করে? ইউরেটার এবং রেনাল শিরা হাইলাম থেকে বের হয়। আর বৃক্কে প্রবেশ করে হচ্ছে ধমনী। রেনাল যে ধমনী আছে সেটা বৃক্কে প্রবেশ করে। এখন কথা হচ্ছে কেন বৃক্কে প্রবেশ করে? কারণ এই যে রেনাল ধমনী আছে, এই ধমনীর মাধ্যমেই তো সারা দেহের যে রক্ত আছে সেটা বৃক্কে প্রবেশ করবে। সারা দেহে তোমার যে রক্ত আছে, এই রক্তগুলো কিসের মাধ্যমে বৃক্কে যাবে? এই যে রেনাল ধমনী আছে না, এর মাধ্যমে বৃক্কে যাবে। বৃক্কে গিয়ে এটা পরিশ্রুত হবে, অর্থাৎ এর মধ্যে যে আজে বাজে পদার্থগুলো আছে সেগুলো মিনিমাইজ হবে, এবং সেগুলো মূত্র হিসেবে একটা নির্দিষ্ট জায়গায় জমা থাকবে। এবং আবার যেটা হবে, এইখানে যে গুরুত্বপূর্ণ উপাদান ছিল বা অতিরিক্ত পানি ছিল যেগুলো শরীরের জন্য আবার দরকার, সেগুলো আবার কি করবে? এই যে রেনাল শিরা আছে, রেনাল শিরা আছে না, এই রেনাল শিরার মাধ্যমে সেটা আবার ভিতরে চলে আসবে। এই রেনাল শিরার মাধ্যমে সেটা আবার দেহের ভিতরে চলে আসবে। আর কি গেছিল? রেনাল ধমনী কোথায় গেছিল? বৃক্কে। কেননা এর মাধ্যমেই দেহের সব রক্তগুলো বৃক্কে প্রবেশ করে। বৃক্কে রক্ত যায়, তোমার এই বৃক্কে কি যায়? রক্ত যায়। কিসের মাধ্যমে? এই রেনাল ধমনীর মাধ্যমে। আর ব্যাক আসে কিসের মাধ্যমে? রেনাল শিরা। আর একটা যে জিনিস যেটা থাকে সেটা হচ্ছে ইউরেটার। এখন কথা হচ্ছে, ঢুকলো একটা জিনিস, বের হইলো একটা, দুইটা জিনিস। আমার বৃক্কে ঢুকলো একটা জিনিস, আর বের হইলো দুইটা জিনিস। এখন কথা হচ্ছে কোনটা কি হইলো? এখানে মেইন যে জিনিস সেটা হচ্ছে তোমার বৃক্কে ধরো ঢুকে, কি ঢুকে? বৃক্কে ঢুকে হইতেছে তোমার এক নাম্বার রেনাল ধমনী। একটা জিনিস বৃক্কে ঢুকতেছে, আর বের হইতেছে কি? বৃক্ক থেকে বের হয় কি? বৃক্ক থেকে বের হয় হচ্ছে তোমার রেনাল শিরা এবং ইউরেটার। রেনাল শিরা এবং ইউরেটার। এই যে বৃক্কে রেনাল ধমনী ঢুকলো, রেনাল ধমনী ঢুকার ফলে এই দেহের যতগুলো ব্লাড ছিল, দেহের যতগুলো কি ছিল? ব্লাড ছিল, এই ব্লাডগুলোকে পরিশ্রুত করলো, তাই না? ব্লাডগুলোকে পরিশ্রুত করলো বা ছাকলো, বা ছাঁকুনির মাধ্যমে ছাকলো। করার ফলে যেটা তৈরি করলো সেটা হচ্ছে মূত্র তৈরি করলো। আর যেটা ছাঁকুনি দিয়ে ছাকার ফলে কিছু জিনিস থাকলো যেটা ভালো, অর্থাৎ যেটা আবার রক্তে ফিরিয়ে দেওয়া যাবে। কিছু পরিমাণ পানি আছে যেগুলো ভালো, যেগুলো আবার রক্তে ফিরিয়ে দেওয়া যাবে। এই জিনিসগুলো সে আবার রেনাল শিরার মাধ্যমে এই বাকি রক্তগুলো ফিরিয়ে দেয়। বাকি রক্তগুলো কার মাধ্যমে ফিরায়? রেনাল শিরার মাধ্যমে আবার দেহে ফিরিয়ে দেয়। আর এই রক্ত যখন তোমার রেনাল ধমনী দিয়ে বৃক্কে ঢুকলো, ঢুকার ফলে যে জিনিসগুলো
ছেঁকে পেয়েছে, অর্থাৎ যে জিনিসগুলো বর্জ্য পদার্থ, নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ এবং অন্যান্য বর্জ্য পদার্থ, সেগুলো কি করে ইউরেটারের মাধ্যমে মূত্র হিসেবে সেগুলো চলে যায়। ইউরেটারের মাধ্যমে তোমার মূত্রথলিতে চলে যায়। কোথায় যায়? ইউরেটারের মাধ্যমে মূত্রথলিতে চলে যায়। এই কি যায় ওই জিনিসটা হচ্ছে মূত্র। তাহলে বৃক্কে ঢুকতেছে একটা জিনিস, বের হইতেছে দুইটা জিনিস। যেটা ঢুকতেছে সেটা হচ্ছে আমাদের রেনাল ধমনী, আর যেটা বের হইতেছে সেটা হচ্ছে রেনাল শিরা এবং ইউরেটার। এই রেনাল শিরা দিয়ে বের হওয়ার সময় রক্তের যে অবশিষ্ট অংশ বা হচ্ছে ভালো অংশ সেটা বের হয়ে যাচ্ছে, ভালো রক্তগুলো চলে আসতেছে। আরেকটা জিনিস যেটা ইউরেটার দিয়ে যাচ্ছে সেটা হচ্ছে মূত্র, যেটা আমি পরিশ্রুত করে পেয়েছি। কে পেয়েছে? বৃক্ক পেয়েছে। ক্লিয়ার? ওকে, এখন যদি আসি তাহলে এটা মূত্রাশয়ে প্রবেশ করে। তারপরে যে জিনিসটা আছে পেলভিস, এই যে পেলভিস ইউরেটারের ফানেল আকৃতির প্রশস্ত অংশ। এই যে দেখতেছো এই জিনিসটাতে এই একটা প্রশস্ত অংশ আছে না, দেখতেছো সাদা একটা রঙের অংশ? তোমরা কি ক্লিয়ার দেখতে পাচ্ছ? দেখা যাচ্ছে না? অস্থির অস্থির, সাবাস, এই তো সুন্দর দেখা যাচ্ছে। তাহলে এই যে জিনিস, এই যে সাদা অংশ আছে না, এটা এই জিনিসটা হচ্ছে ফানেল আকৃতির বৃক্কে। যে এই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি সেটাই হচ্ছে আমার এই পেলভিস। ইউরেটারের ফানেল আকৃতির প্রশস্ত যে আমাদের অংশ সেটাই হচ্ছে আমাদের পেলভিস। দেখো এই জিনিসটা এখানে দেখানো হয়েছে, এই জিনিসটাই এখানে পেলভিস হিসেবে দেখানো হয়েছে। আর কি আছে? কর্টেক্স মেডুলা। ক্যাপসুল সংলগ্ন অংশকে কর্টেক্স এবং ভিতরের অংশকে মেডুলা বলে। আর একটা রেনাল পিরামিড। মেডুলাই সাধারণত 8 থেকে 12টা রেনাল পিরামিড থেকে এদের অগ্রভাগ প্রসারিত হয়ে রেনাল প্যাপিলা গঠন করে। আচ্ছা, এখন রেনাল পিরামিডটা দেখব এবং প্যাপিলাটা দেখব। প্রথমে আমরা যেটা দেখলাম যে বৃক্ক কি দ্বারা আবৃত? ক্যাপসুল দ্বারা, এবং সেটা হচ্ছে আমাদের এই রেনাল ক্যাপসুল। এই রেনাল ক্যাপসুল এবং এটা আর এটার মাঝামাঝি এই সংলগ্ন যে জিনিস বা স্থান সেটাকে যেটা বলে সেটা হচ্ছে কর্টেক্স। আর এটার পরবর্তী যে স্থান এই জিনিসটা সেটা হচ্ছে আমার মেডুলা। ঠিক আছে, এই জিনিসটাকে বলে মেডুলা। আর এটা হচ্ছে রেনাল পিরামিড। মেডুলার মাঝে অনেকগুলো রেনাল পিরামিড আমরা দেখতে পাচ্ছি। ক্লিয়ার? এখানে কয়টা থাকে? প্রায় 8 থেকে 12টা রেনাল পিরামিড বিদ্যমান। 8 থেকে 12টা রেনাল পিরামিড মেডুলায়, 8 থেকে 12টা রেনাল পিরামিড বিদ্যমান। তাহলে কয়টা? 8 থেকে 12টা। আর ইউরেটার হবে ফানেল আকৃতির প্রশস্ত যে অংশ সেটাই হচ্ছে আমার ইউরেটার। তাহলে প্রথমে এখানে কি হবে? এখানে সেমিনিফেরাস নালিকা থাকে। সেমিনিফেরাস নালিকা দুইটা অংশ, একটা হচ্ছে নেফ্রন এবং একটা হচ্ছে সংগ্রাহক নালী। এই নেফ্রনে যেটা হয় সেটা হচ্ছে এই নেফ্রনের আবার দুইটা পার্ট। ঠিক আছে, তো এই তো নেফ্রন দেখতেছো, এই নেফ্রন যেটা করে সেটা হচ্ছে মূত্র তৈরি করে। আর এখানে সংগ্রাহক নালী যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে সংগ্রাহক নালী। এই সংগ্রাহক নালী যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে তৈরিকৃত মূত্রকে ধারণ করে, আর এটা হচ্ছে নেফ্রন। ঠিক আছে, তাহলে ওইটা নেফ্রন মূত্র তৈরি করে আর সংগ্রাহক নালী মূত্রটাকে কি করে? ধারণ করে। তারপর এই ফাঁকা বা ফানেল আকৃতির জায়গা দিয়ে তোমার পেলভিস দিয়ে সেটা হচ্ছে ইউরেটার দিয়ে মূত্রথলিতে গিয়ে জমা হয়। ক্লিয়ার? আচ্ছা, এই জিনিসটা কিন্তু লাগবে। এখন আসো নেফ্রন সম্পর্কে আমরা একটু দেখব। নেফ্রন সম্পর্কে আমরা যদি দেখি তাহলে আমাদের নেফ্রন বৃক্কের গাঠনিক এবং কার্যকরী একক। বৃক্কে প্রতি বৃক্কে নেফ্রনের সংখ্যা 10 থেকে 12 লক্ষ প্রতি বৃক্কে। অর্থাৎ মানবদেহে এই যে মানবদেহে তোমার বৃক্ক হচ্ছে দুইটা, বৃক্ক হচ্ছে দুইটা। ঠিক আছে, তাহলে দুইটা যদি মানবদেহে বৃক্ক হয় তাহলে 2 × 10 থেকে 12 লক্ষ। তার মানে যেটা আসবে সেটা হচ্ছে 20 থেকে 24 লক্ষ। অর্থাৎ যদি বলে মানবদেহে নেফ্রনের সংখ্যা কত, এটা কিন্তু নিউরন না, মানবদেহে নেফ্রনের সংখ্যা কত, তখন এটা হবে 20 থেকে 24 লক্ষ। নিউরন কি? নিউরন হচ্ছে তোমার স্নায়ুতন্ত্রের কার্যকরী একক, আর নেফ্রন হচ্ছে তোমার বৃক্কের গাঠনিক এবং কার্যকরী একক। তাহলে বৃক্কের গাঠনিক, বৃক্ক আসলে নেফ্রন, বৃক্ক যদি বৃক্ক হয় তাহলে নেফ্রন, আর যদি তোমার স্নায়ুতন্ত্র সম্পর্কিত কথা হয় তাহলে সেটা নিউরন। এই দুইটা কিন্তু অনেক সময় প্যাচ লাগায় দাও তোমরা যে কোনটা নিউরন কোনটা নেফ্রন, এটা যেন ভুল না হয়। ঠিক আছে, তাহলে এই তো মানবদেহে বৃক্কের সংখ্যা হচ্ছে আমার দুইটা।
মানবদেহে বৃক্কের সংখ্যা কয়টা? 2টা। আর বৃক্কের সংখ্যা 2টা। আর এই একটা বৃক্কে তোমার নেফ্রন থাকে 10 থেকে 12 লক্ষ। তাহলে 2টা বৃক্কে থাকবে 20 থেকে 24 লক্ষ, তাই না? এই জিনিসটাই তোমার বলা হয় যে একটা মানে মানব দেহে কতটি বৃক্ক কতটি নেফ্রন থাকে। তখন বৃক্ক যদি বলে তাহলে 2টা, নেফ্রন যদি বলে তাহলে 20 থেকে 24 লক্ষ। এই কোশ্চেনটা কিন্তু বোর্ডে আসে, সেজন্য আমি এক্সট্রা ভাবে লিখে দিলাম। আর এখন দেখো এখানে যে নেফ্রনের কথা বলা হচ্ছে, এই যে নেফ্রন, এই নেফ্রন, ওকে, নেফ্রনের 2টা ভাগ, একটা হচ্ছে রেনাল কর্পাসল, একটা হচ্ছে রেনাল কর্পাসল, আর একটা হচ্ছে বোম্যান্স ক্যাপসুল। এই যে রেনাল কর্পাসল, সেখানে আবার 2টা অংশ, একটা হচ্ছে গ্লোমেরুলাস, একটা তোমার বোম্যান্স ক্যাপসুল, একটা গ্লোমেরুলাস, একটা বোম্যান্স ক্যাপসুল। তাহলে নেফ্রন থেকে 2টা ভাগ পাইলাম, একটা হচ্ছে রেনাল কর্পাসল, একটা হচ্ছে রেনাল টিউবিউল। এই রেনাল টিউবিউল, রেনাল ক্যাপসুল লিখছে, এটা ভুল লিখছে, এটা রেনাল টিউবিউল হবে, রেনাল ক্যাপসুল না রে ভাইয়া, এটা রেনাল টিউবিউল। স্লাইড যাই তৈরি করছে, একটু ভুল লিখছে। ওকে, থামো, এটা একটু বাড়ায় দেই, তাহলে আমার মোছা আমার জন্য ইজি হবে। আচ্ছা, এখন বাড়ায় দেওয়ার পরে আমি এখন যেটা করব সেটা হচ্ছে এটা এখন রিপ্লেস করে দিব রে বোম্যান্স। আচ্ছা, একটা হচ্ছে রেনাল কর্পাসল, আর ওই পাশে কি লিখছে? বোম্যান্স ক্যাপসুল লিখছে। ওখানে তো বোম্যান্স ক্যাপসুল হবেই না, পুরাটাই মুছতে হবে, কারণ ওই পাশে হবে রেনাল টিউবিউল। রেনাল টিউবিউল কেন হয় আমি তোমাকে বলতেছি। এটা হচ্ছে তোমার হাই রে। আচ্ছা, তাহলে আমরা যেটা পাইলাম সেটা হচ্ছে আমাদের বৃক্কে তোমার নেফ্রন থাকে। এই নেফ্রনের 2টা অংশ, একটা অংশ আমরা দেখতে পাচ্ছি রেনাল কর্পাসল, আরেকটা যে অংশ থাকে সেটার নাম হচ্ছে রেনাল টিউবিউল। ক্লিয়ার? আরেকটা অংশের নাম কি? রেনাল টিউবিউল। এই যে রেনাল টিউবিউল, এই রেনাল টিউবিউলের আবার ভাগ হচ্ছে 3টা। একটা হচ্ছে হেনরির লুপ, একটা হচ্ছে নিকটবর্তী প্যাঁচানো নালী, আর একটা হচ্ছে প্রান্তীয় প্যাঁচানো নালী। এই জিনিসটা একটু পরে তোমাকে আমি দেখাচ্ছি, যখন একটা নিউরন আঁকবো। ধরো এই যে জিনিসটা আঁকলাম সেটা হচ্ছে, এখানে যেগুলো থাকবে সেটা হচ্ছে গ্লোমেরুলাস, এটা হচ্ছে বোম্যান্স ক্যাপসুল, এখান থেকে হচ্ছে তোমার নিকটবর্তী বা হচ্ছে নিকটবর্তী প্যাঁচানো নালিকা থাকে। তারপরে এখানে একটা জিনিস থাকে, তার নাম হচ্ছে হেনরি লুপ। ঠিক আছে, হেনরি লুপ থাকার পরে এখানে গিয়ে আবার যেটা হয় সেটা হচ্ছে দূরবর্তী প্যাঁচানো নালীর সৃষ্টি হয়। তারপরে এখানে এসে তোমার সংগ্রাহক নালিকার মাধ্যমে মূত্রটা চলে আসে। এই ছবিটাই সুন্দর করে পরবর্তীতে আঁকানো আছে, তখন আমি দেখাচ্ছি। তো এখানে তোমার এই যে জিনিস সেটা হচ্ছে নিকটবর্তী, যেটা কাছে থাকে সেটা নিকটবর্তী, যেটা দূরে থাকে সেটা দূরবর্তী। আর আরেকটা হচ্ছে হেনরি লুপ, যেটা হচ্ছে ইউ আকৃতির। আসো ছবিটা দেখাই, এই তো ছবিটা দেখাই, তাহলে তুমি ক্লিয়ার হয়ে যাবে, তাহলে আর কোথাও ওয়েট করতে হবে না। এটা এখানে দেখো, প্রথমে যে জিনিসটা বলেছি সেটা হচ্ছে গ্লোমেরুলাস এবং বোম্যান্স ক্যাপসুল। এই 2টা কোথায় পেয়েছি? এই 2টা পেয়েছিলাম আমরা নেফ্রনের যখন রেনাল কর্পাসল পড়তেছিলাম, তখন আমরা দেখতেছিলাম রেনাল কর্পাসলের 2টা অংশ, একটা হচ্ছে গ্লোমেরুলাস, একটা হচ্ছে তোমার বোম্যান্স ক্যাপসুল। এই রেনাল কর্পাসলের যে 2টা ভাগ পাইলাম, একটা গ্লোমেরুলাস এবং একটা রেনাল বোম্যান্স ক্যাপসুল, এই বোম্যান্স ক্যাপসুল দ্বিস্তরী এবং এটা হচ্ছে গ্লোমেরুলাসকে ধারণ করে। আর গ্লোমেরুলাসের মধ্যে অনেক জটিল একটা প্রক্রিয়া সম্পন্ন হয়। এখানে তোমার রক্তগুলো আসে দিয়ে পরিশ্রুত হয়, অর্থাৎ এটা ছাঁকনির মতো কাজ করে। আচ্ছা, একগুচ্ছ কৌশিক জালিকায় প্রায় 50টি দিয়ে তৈরি অ্যাফারেন্ট আর্টারিওল, অর্থাৎ এখানে আর্টারিওলগুলো অ্যাফারেন্ট হিসেবে আসে এবং রক্তগুলো পরিশ্রুত হয় বা ছাঁকনির মতো কাজ করে, আবার ইফারেন্ট আর্টারিওল হিসেবে বের হয়ে যায়। ঠিক আছে, তাহলে আসে কি হিসেবে? অ্যাফারেন্ট হিসেবে। বের হয় কি হিসেবে? ইফারেন্ট হিসেবে। অ্যাফারেন্ট আর্টারিওল হিসেবে আসে, ইফারেন্ট আর্টারিওল হিসেবে গ্লোমেরুলাস থেকে বের হয়ে যায়। তাহলে আমাদের বলবে যে নেফ্রনটা আঁকো, বা তোমার সৃজনশীলে বলবে
তোমার নেফ্রন কি কি দিয়ে গঠিত ব্যাখ্যা করো, তখন কিন্তু তোমাকে এই চিত্রটা এই যে জিনিসটা সেটা ব্যাখ্যা করতে হবে। সো একটু মনোযোগ দাও। প্রথমে এই জিনিসটা যখন ব্যাখ্যা করতে বলবে তখন তুমি চিত্র তো আঁকাবাই, কারণ বায়োলজির জন্য আমি বলছি যে চিত্র মাস্ট, চিত্র লাগবেই, 1 নাম্বার কথা। 2 নাম্বার কথা যেটা বলছি সেটা হচ্ছে যখন আমরা এই জিনিসটা আঁকানো শেষ, নেফ্রন আঁকানো শেষ, তখন যেটা করব সেটা হচ্ছে এগুলো লিখব। কি লিখব? লিখব নেফ্রনের 2টা ভাগ, একটা হচ্ছে রেনাল কর্পাসল, একটা রেনাল টিউবিউল। আচ্ছা, রেনাল কর্পাসলের আবার 2টা ভাগ, একটা হচ্ছে গ্লোমেরুলাস এবং বোমেন্স ক্যাপসুল। তাহলে লিখব তোমার রেনাল কর্পাসল, গ্লোমেরুলাস এবং বোমেন্স ক্যাপসুল মিলে গঠিত। এই যে গ্লোমেরুলাস, এখানে অ্যাফারেন্ট আর্টারিয়ালগুলো প্রবেশ করে এবং ইফারেন্ট আর্টারিয়াল হিসেবে এগুলো বের হয়। আর এই বোমেন্স ক্যাপসুল দ্বিস্তরী পেয়ালার মতো অংশ, যেটা তোমার এই যে গ্লোমেরুলাস কে ধারণ করে। তাহলে বোমেন্স ক্যাপসুল হচ্ছে দ্বিস্তর বিশিষ্ট পেয়ালার মতো অংশ যেটা গ্লোমেরুলাসকে ধারণ করে। তাহলে এটা কয় স্তরী? দ্বিস্তরী। আর কিসের মতো অংশ? পেয়ালার মতো অংশ। ওকে, আচ্ছা, এখন রেনাল টিউবিউল যেটা আছে এটা হচ্ছে 3টা ভাগ। একটা হচ্ছে মনে রাখবা কাছে দূরে, কাছে দূরে ইউ আকৃতি, কাছে দূরে ইউ আকৃতি, কাছে দূরে ইউ আকৃতি। এখন দেখো ইউ আকৃতি কি? এই যে হেনলি লুপ, এটাই হচ্ছে ইউ আকৃতি। হেনলি লুপ এটাই কি? ইউ আকৃতি। ক্লিয়ার? কাছে মানে নিকটে, কাছে মানে নিকটবর্তী, কাছে মানে নিকটবর্তী। দূরে মানে প্রান্তীয় বা দূরবর্তী, প্রান্তীয় বললেও হবে বা ডিস্টাল বললেও হবে বা দূরবর্তী বললেও হবে। তাহলে এখানে দেখো প্রথমে যে জিনিসটা আমরা দেখলাম, নেফ্রনের 2টা অংশের প্রথম যে অংশ রেনাল কর্পাসল, এই রেনাল কর্পাসল হচ্ছে এই যে অংশ আমি আঁকাইতেছি বা ঘুরাইতেছি, এই জিনিসটা হচ্ছে বোমেন্স ক্যাপসুল। এটা প্লাস এইখানে যে গ্লোমেরুলাস, এইটা, এই 2টা জিনিস নিয়ে গঠিত। তাহলে গ্লোমেরুলাস আর প্লাস হচ্ছে আমার এই বোমেন্স ক্যাপসুল, এই 2টা মিলে আমার তোমার রেনাল কর্পাসল গঠিত। ক্লিয়ার? আচ্ছা, এটা যদি ক্লিয়ার হয়ে থাকে পরের টুকুতে আসো। নেফ্রনের আরেকটা পার্টে যেটা ছিল সেটা ছিল রেনাল টিউবিউল। টিউব, টিউব ধরো এটা একটা টিউব। টিউব মানে বুঝো না? পাইপ, পাইপ। তোমরা বাসা বাড়িতে তোমরা পাইপ নিয়ে খেলাধুলা করো না, ওই পাইপ। আচ্ছা, এখন রেনাল টিউবিউলের ক্ষেত্রে দেখব 3টা অংশ। 1, নিকটবর্তী পেঁচানো নালিকা। এই জিনিসটা দেখতে কেমন বলো তো? একটু প্যাচ খেলানো না? এই জিনিসটা একটু প্যাচ খেলানো না? এই জিনিসটা কি এমন সোজা? সোজা না তো। এই জিনিসটা হচ্ছে এমন প্যাচ খেলানো। যেহেতু প্যাচ খেলানো সেজন্য আমরা বলবো পেঁচানো নালিকা। এখন কেন নিকটবর্তী? কারণ দেখো তোমার এই যে বোমেন্স ক্যাপসুল বা গ্লোমেরুলাস, একটা পার্টে কি ছিল? বোমেন্স ক্যাপসুল বা গ্লোমেরুলাস। এখানের কাছে এটা না? যেহেতু এটার কাছে, ধরো আমি যখন ক্যামেরার কাছে চলে যাচ্ছি তার মানে আমি নিকটবর্তী, আমি যখন ক্যামেরা থেকে দূরে চলে আসতেছি তখন আমি কি? দূরবর্তী। তো যখন আমি দেখব যে এই বোমেন্স ক্যাপসুলের কাছে একটা পেঁচানো নালিকা আছে, সেটার নাম হবে তোমার নিকটবর্তী পেঁচানো নালী। সেটার নাম কি হবে? নিকটবর্তী পেঁচানো নালিকা। তাহলে বোমেন্স ক্যাপসুল এটা ধারণ করে গ্লোমেরুলাস, আর এর কাছে যেটা থাকবে সেটা হচ্ছে নিকটবর্তী নালী। আর এখান থেকে দূরে যখন চলে যাবে তখন হবে দূরবর্তী বা পেঁচানো নালী বা প্রান্তীয়। দূরবর্তী, ডিস্টাল বা প্রান্তীয় যেটাই বলো। তাহলে প্রান্তীয় পেঁচানো নালী, যখন দূরে আসবে পেঁচানো, কাছে গেলে তোমার নিকটবর্তী। তাহলে এই যে দূরে আসলো, কোথায় থেকে দূরে আসলো বলো তো? এই রাস্তা অতিক্রম করে 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 এইখানে যখন আসলো তখন আমরা এটাকে বলতেছি যে প্রান্তীয় বা ডিস্টাল এই পেঁচানো নালিকা। ক্লিয়ার? আচ্ছা, আর এই যে ইউ আকৃতি, ইউ আকৃতি, ইউ আকৃতি করে গলা ফাটাইলাম চিল্লায় চিল্লায়, এই দেখো সেই ইউ আকৃতি। ঠিক আছে? এটাকে বলা হয় হেনলির লুপ। এটা বিজ্ঞানী হেনলি আবিষ্কার করেছে, তাই তার নাম অনুসারে নাম হয়েছে হেনলি লুপ। এতটুকু ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার হইলে বলো, আমরা সামনে আগাবো। আর যদি না হয় তাহলে আবার বলো, আমি আবার রিপিট করতেছি। ঠিক আছে? তাহলে আমরা পড়তেছি হচ্ছে নেফ্রন। এই নেফ্রনের আমরা পেয়েছি হচ্ছে 2টা ভাগ বা 2টা অংশ। একটা হচ্ছে রেনাল কর্পাসল, আরেকটা আমরা পেয়েছি রেনাল টিউবিউল। রেনাল
টিউবিউল। এই রেনাল টিউবিউলের মধ্যে আমরা দেখেছি এটার তিনটা অংশ বিদ্যমান। একটা হচ্ছে তোমার নিকটবর্তী বা যেটা কাছে, কার কাছে? গ্লোমেরুলাসের কাছে। কার কাছে? গ্লোমেরুলাসের কাছে যেটা, সেটা হচ্ছে নিকটবর্তী পেঁচানো নালিকা। ওইখানে দেখতে পাচ্ছ নিকটবর্তী পেঁচানো নালিকা, ওই জিনিসটা এখানে লিখতেছি। আচ্ছা, আরেকটা যেটা পাইছি সেটা হচ্ছে হেনলির লুপ। আরেকটা কি পাইছি? হেনলির লুপ। এবং এই হেনলি লুপ হবে ইউ আকৃতি। কোন আকৃতি ভাইয়া? ইউ আকৃতি। ওকে, আচ্ছা, তাহলে একটা পাইলাম নিকটবর্তী পেঁচানো নালিকা, আরেকটা পাইলাম হেনলির লুপ, এটা হচ্ছে ইউ আকৃতি। আরেকটা যেটা দেখব সেটা হচ্ছে তোমার প্রান্তীয় পেঁচানো নালিকা। প্রান্তীয় পেঁচানো নালিকা। এই যে তিনটা অংশ, কয়টা? তিনটা অংশ। এই তিনটা অংশ মিলে যেটা গঠিত সেটা হচ্ছে আমার রেনাল টিউবিউল। কি গঠিত? রেনাল টিউবিউল। আর এই রেনাল টিউবিউল আর এই রেনাল কর্পাসল মিলে যেটা গঠিত সেটা হচ্ছে আমার নেফ্রন। ক্লিয়ার? আর এই নেফ্রন হচ্ছে আমার বৃক্কের কার্যকরী একক। ক্লিয়ার? ওকে। আর এই নেফ্রন একটা সেমিনিফেরাস নালী ছিল না? সেমিনিফেরাস নালীর অংশ। নেফ্রন প্লাস এই সংগ্রাহক নালিকা, নেফ্রন প্লাস সংগ্রাহক নালিকা, এই দুইটা মিলে তোমার সেমিনিফেরাস। এই সেমিনিফেরাস যে নালিকা ছিল সেটার অংশ এগুলো। ওকে, আচ্ছা, তাহলে এই নেফ্রনের ভিতরে ওই ভাগটা তো দেখলাম, এখন এই ভাগটা একটু দেখি। এই ভাগের মধ্যে যেটা আছে, একটা আছে গ্লোমেরুলাস, একটা আছে বোম্যান্স ক্যাপসুল, একটা আছে হচ্ছে আমার গ্লোমেরুলাস, আরেকটা যেটা আছে সেটা হচ্ছে বোম্যান্স ক্যাপসুল। ওকে, আর এই যে গ্লোমেরুলাসটাকে ধারণ করে এই বোম্যান্স ক্যাপসুল, এটা হইতেছে দ্বিস্তরী। এটা কি? দ্বিস্তরী। এবং এই গ্লোমেরুলাসে অ্যাফারেন্ট আর্টেরিওল প্রবেশ করে এবং ইফারেন্ট হিসেবে বের হয়। অ্যাফারেন্ট প্রবেশ করে, ইফারেন্ট হিসেবে বের হয়। ক্লিয়ার? তাহলে এই জিনিসটা আমরা শিখলাম। তাহলে যদি বলে, আমি বারবার বলতেছি যে এই জিনিসটা 100% গুরুত্বপূর্ণ, আসবেই। এই অধ্যায় থেকে যদি কোশ্চিন হয় তাহলে এটা দিবেই বা দেয়। তুমি বিগত সালের কোশ্চিনগুলো দেখো, বারবার জিনিসটা আসতেছে যে নেফ্রন আঁকো, নেফ্রন ব্যাখ্যা করো, নেফ্রনের গঠন আঁকো, বৃক্ক আঁকো। তখন তুমি এই জিনিসটা লিখবা, ব্যাখ্যা করবা। সৃজনশীল যখন দিবে, বারবার যখন এই কোশ্চিন রিপিট হবে, আমি কিন্তু বারবার এভাবে লিখতে পারবো না। আমি তোমাকে বলবো যে ওই যে পড়াইছিলাম না, ওই জিনিসটা এখানে লিখবা। তখন তোমাকে বুঝতে হবে যে এই জিনিসটা যেটা পড়াইলাম সেটাই ওখানে লিখতে হবে। ঠিক আছে? তোমাকে আঁকতে বলবে, এই ছবিটাই আঁকতে হবে। এই ছবিটা আঁকা খুব একটা কঠিন না, জাস্ট এমন করে হইতেছে যে গ্লোমেরুলাস আঁকবা, বোমেন্স ক্যাপসুল, তারপরে এর মধ্যে গ্লোমেরুলাস দিবা, এফারেন্ট ঢুকতেছে, ইফারেন্ট বের হইতেছে, তারপরে এখানে একটু প্যাঁচায় দিবা, তারপর একটা এপাশে নিয়ে যে ইউ আকৃতির একটা দিবা, উপরে নিয়ে যে আবার একটু প্যাঁচায় দিবা, দিয়ে সংগ্রাহক নালিকা এখানে দিয়ে দিবা, কাজ শেষ। ঠিক আছে? এখন বলবা আপনারটা দেখতে এমন হয় নাই, আমি এত সুন্দর করে আঁকাই নাই, তাই হয় নাই। আচ্ছা, এটা খুবই ইজি। ঠিক আছে? এটা নিয়ে এত মাথা ব্যথার কোনো কারণ নাই। এটা খুবই সহজেই তোমরা পারবা, আমি জানি, কারণ তোমরা আমার চেয়ে অনেক ভালো আঁকাইতে পারো, এটাও আমি বিশ্বাস করি এবং এটাও আমি জানি। ঠিক আছে? আচ্ছা, আমি অত আর্টিস্ট না। তারপরে দেখো বৃক্কের কাজ, তাহলে এটা দেখছো হয়েছে। এখন আসো বৃক্কের কাজে আসো। বৃক্কের কাজের মধ্যে যেটা দেখবো প্রথমে, সেটা হচ্ছে আয়রনের ভারসাম্য রক্ষা করবে। বৃক্কের কাজ কি হবে? সেটা হচ্ছে আমাদের আয়রনের যে ভারসাম্য সেটা রক্ষা করবে। ওকে, তারপরে দেহে পানির যে ভারসাম্য বা সমতা, অর্থাৎ হোমিওস্টেসিস যখন বললাম, তখন বললাম না যে পানির যে সাম্যতা বা ভারসাম্য বা একটা যে তোমার ইকুইলিব্রিয়াম বা সাম্যাবস্থা, এই জিনিসটা সে বজায় রাখবে। তাহলে পানি সাম্যতা বজায় রাখবে কে? এই বৃক্ক। অসমো রেগুলেশন এই প্রক্রিয়ায়। এবং রক্তচাপ নিয়ন্ত্রণ করবে।
বৃক্কে কিছু হরমোন, কিছু রেনিন, এনজাইম এগুলোও ক্ষরণ করে, এরিথ্রোপোয়েসিস ঘটায়। বুঝছো? এরিথ্রোপোয়েটিন হরমোন, এরিথ্রোপোয়েটিন নাম শুনছো? আসো একটু বলি যে বৃক্ক এরিথ্রোপোয়েটিন, এরিথ্রোপোয়েটিন এটা হচ্ছে একটা হরমোন যেটা ঘটায় হচ্ছে এরিথ্রোপোয়েসিস, এরিথ্রোপোয়েসিস, এরিথ্রোপোয়েসিস যেখানে পাবা পোয়েসিস তার মানে এটা একটা প্রক্রিয়া, যেখানেই তুমি পাবা পোয়েসিস, কি পাবা? পোয়েসিস, তার মানে এই পোয়েসিস মানে হচ্ছে একটা প্রক্রিয়া। ওকে, এরিথ্রোপোয়েসিস তার মানে এরিথ্রোসাইট তৈরির যে প্রক্রিয়া, এরিথ্রোপোয়েসিস মানে এরিথ্রোসাইট, এরিথ্রোসাইট তৈরির প্রক্রিয়া। এরিথ্রোসাইট মানে আরবিসি বা রেড ব্লাড সেল। রেড ব্লাড সেল মানে লোহিত রক্তকণিকা, লোহিত রক্তকণিকা, ঠিক আছে? রেড ব্লাড সেল মানে হচ্ছে আমাদের লোহিত রক্তকণিকা। ওকে, রেড ব্লাড সেল মানে হচ্ছে লোহিত রক্তকণিকা। ওকে, এই যে বৃক্ক এরিথ্রোপোয়েসিস হরমোন ক্ষরণ করতেছে সেটা করে কি? সেটা করে আমার এরিথ্রোপোয়েসিস। এরিথ্রোপোয়েসিস একটা প্রক্রিয়া যার মাধ্যমে তৈরি হয় হচ্ছে এরিথ্রোসাইট। যখন এরিথ্রোসাইট মানে হচ্ছে আরবিসি বা হচ্ছে রেড ব্লাড সেল বা হচ্ছে লোহিত রক্তকণিকা, এই জিনিসটার পরিমাণ যখন আমাদের দেহে কমে যায় তখন সংকেত পাঠায় বৃক্ক। তখন কি করে? এই এরিথ্রোপোয়েটিন বেশি বেশি ক্ষরণ করে, তখন এরিথ্রোপোয়েটিন এরিথ্রোপোয়েসিস করে, দেন সেটা লোহিত রক্তকণিকা উৎপন্ন করে। এটাও বৃক্কের একটা গুরুত্বপূর্ণ কাজ। ক্লিয়ার? বৃক্ক পিএইচ নিয়ন্ত্রণ করে। ধরো তোমার মূত্র তৈরির মাধ্যমে, ধরো তোমার দেহে পিএইচ বেড়ে গেছে, বেশি ক্ষারীয় হয়ে গেছে মূত্র, তখন সেগুলো কি করতেছে? তোমার বেশি বেশি করে মূত্র তৈরি করে সেগুলো নিয়ন্ত্রণ করতেছে। আবার বৃক্ক প্রেশার নিয়ন্ত্রণ করে। তোমার দেহের মধ্যে যখন বিপি বা ব্লাড প্রেশার বেড়ে যাবে, এই তো রক্তচাপ, বিপি বা ব্লাড প্রেশার, এই ব্লাড প্রেশার যখন বেড়ে যাবে, ব্লাড প্রেশার বাড়ার অর্থ কি জানো? এটা মনে করো হচ্ছে আর্টারি মানে ধমনী, এটার মধ্যে দিয়ে যাবে হচ্ছে রক্ত, লাল কালার দিয়ে আমি বোঝাচ্ছি, এটার মধ্যে দিয়ে যাবে হচ্ছে রক্ত। তো যখন এর মধ্য দিয়ে রক্ত যাওয়ার কথা, রক্তই যাচ্ছে, কিন্তু রক্তের সাথে যখন অতিরিক্ত পানি যুক্ত হয়, অতিরিক্ত পানি যুক্ত হয়, তখন এই রক্ত প্লাস অতিরিক্ত পানি, তখন যেটা হবে সেটা হচ্ছে রক্তের পরিমাণ বেড়ে যাচ্ছে, কারণ রক্তের সাথে কি হয়েছে? পানি যুক্ত হয়েছে। রক্তের পরিমাণ বা ভলিউম বা আয়তন, রক্তের পরিমাণ বা ভলিউম বা আয়তন যখন বেড়ে যাচ্ছে তখন এই নালীর মাঝে ঢুকতে বেশি চাপ দিতে হচ্ছে, বেশি চাপ দিচ্ছে, কারণ কি? আয়তন বেড়ে গেছে। যখন আয়তন বেড়ে গেছে তখন বেশি চাপ দিচ্ছে না, কারণ রক্তের সাথে অতিরিক্ত পানি যুক্ত হয়েছে রে বাবা। তখন রক্তের সাথে যখন অতিরিক্ত পানি আসছে তখন আয়তনটা বেড়ে গেছে, তখন বেশি চাপ দিচ্ছে, অর্থাৎ এই যে চাপ আর্টারির গায়ে দিচ্ছে সেটাই তো ব্লাড প্রেশার। ব্লাড প্রেশার কি? ব্লাড প্রেশার হচ্ছে ধমনীর গাত্রে রক্ত প্রবাহিত হওয়ার সময় রক্ত পার্শ্বীয়ভাবে যে চাপটা দেয় সেটাই ব্লাড প্রেশার। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এই যে ব্লাড প্রেশার সেটা নিয়ন্ত্রণ করে। কিভাবে নিয়ন্ত্রণ করে? যখন দেখতেছে ব্লাড প্রেশার বেশি তখন বৃক্ক বেশি বেশি মূত্র তৈরি করে এই রক্তে পানির পরিমাণ কমাই দিচ্ছে, অর্থাৎ ব্লাড প্রেশারটা কমে যাচ্ছে। আবার যখন ব্লাড প্রেশার কমে যাচ্ছে বৃক্ক তখন কি করতেছে? কম কম তৈরি করতেছে, তারপরে তোমার রক্তে এই যে পানির পরিমাণ বাড়ায় দিচ্ছে, তখন ব্লাড প্রেশারটা আবার বেড়ে যাচ্ছে, অর্থাৎ বাড়াই গেলে কমায়, কমায় গেলে বাড়ায়, এই জিনিসটা বৃক্ক নিয়ন্ত্রণ করতেছে। তার মানে এটা খুবই গুরুত্বপূর্ণ। ওকে, অম্লক্ষারের যে ভারসাম্য বা পিএইচ, অম্লক্ষারের ভারসাম্য বা পিএইচ, এই জিনিসটা বৃক্ক নিয়ন্ত্রণ করে। ওকে, তারপরে ভিটামিন ডি তৈরিতে এটা কাজ করে, রক্ত থেকে ক্ষতিকর পদার্থ অপসারণ, এটা তো
বলার অপেক্ষা রাখে না, ভাইটাল এবং 100%, এটাই মেন কাজ। সেটা হচ্ছে তোমার রক্ত থেকে যে ক্ষতিকর পদার্থগুলো থাকে সেগুলোকে বের করে আনে। ওকে, আচ্ছা, এখন বৃক্কের পাথর সম্পর্কে আমরা একটু দেখব যে বৃক্কের পাথরে আসলে কি হয়েছে। দেখি, বৃক্কের পাথর কারণ হচ্ছে তোমার কম পানি খাওয়া। বৃক্কের রোগের কিছু কারণ আছে, সেগুলোর মধ্যে একটা হচ্ছে কম পানি খাওয়া, 2 নাম্বার হচ্ছে অতিরিক্ত ওজন, 3 নাম্বার হচ্ছে অতিরিক্ত প্রাণীজ আমিষ খাওয়া, 4 নাম্বার হচ্ছে তোমার অস্বাস্থ্যকর জীবনযাত্রা লিড করা। তো এই যে জিনিসগুলো এখানে দেখতেছি, বৃক্ক পাথর হওয়ার 1 নাম্বার যেটা কারণ সেটা হচ্ছে পানি কম খাওয়া। পানি কম খাওয়া। কিডনিতে সংক্রমণ, কিডনিতে ধরো সংক্রমণ হয়েছে, এর জন্য বৃক্কে পাথর হইতে পারে। আরেকটা যে জিনিস আমি অলরেডি বলেছি সেটা হচ্ছে অতিরিক্ত শারীরিক ওজন। যাদের শরীরের ওজন অতিরিক্ত তাদের বৃক্কে পাথর হওয়ার সম্ভাবনা বেশি। এই শারীরিক ওজন যাদের অতিরিক্ত তাদের শুধু বৃক্কে পাথর না, তাদের কোন রোগটা হওয়ার সম্ভাবনা কম? তুমি আমার এটা কও। সব রোগ হওয়ার সম্ভাবনা বেশি। 1 নাম্বার ডায়াবেটিক্স, মানে খুবই প্রিয়, যাদের শরীরের ওজন বেশি তাদের একটা প্রিয় রোগ বা ডায়াবেটিক্স হচ্ছে যে তাদের প্রিয়, কি বলা যায়, আস্থানা। কারণ তার শরীরে হইতেছে গ্লুকোজের পরিমাণ বেশি। গ্লুকোজের পরিমাণ বেশি বলে তো সেগুলো চর্বি রূপান্তরিত হয়ে সে মোটা দেখায়, বা হচ্ছে সে আসলেই মোটা, তাই না? বা ফ্যাটি, বা খুব ভদ্র ভাষায় বললে হেলদি, ভাই আপনি তো অনেক হেলদি। আরে বাহ। আচ্ছা শোনো, তাহলে যেটা বলতেছি সেটা হচ্ছে যে এই যে অতিরিক্ত ওজন, সেটার কারণে ডায়াবেটিস হবে, সেটার কারণে তোমার বিপি হাই থাকবে, সেটার কারণে তোমার হচ্ছে এই বৃক্কে পাথর হবে, এবং আরও যে আনুষঙ্গিক যত রোগ আছে সেগুলো অনেকগুলো তোমার ওজন বাড়ার সাথে রিলেটেড। ওজন যদি শরীরে বেড়ে যায় তাহলে এই রোগগুলো হওয়ার সম্ভাবনা অনেক অনেক গুণ বেড়ে যায়। সেজন্য আমার যেটা করতে হবে, আমাকে নিজেকে যেটা করতে হবে, ওজন কমাইতে হবে, ঠিক আছে? এবং তোমাদের যাদের ওজন বেশি আমার পাশাপাশি তোমাদেরও কমাইতে হবে। ক্লিয়ার? আচ্ছা, লক্ষণ, লক্ষণ হচ্ছে বৃক্কে যদি পাথর হয় সেটা হচ্ছে কোমরের পিছনে ব্যথা করবে। বৃক্কে পাথর হলে কি হবে? কোমরের পিছনে ব্যথা করবে। 2 নাম্বার, প্রস্রাবের সাথে রক্ত যাবে। প্রস্রাবের সাথে কি হবে? রক্ত যাবে, এবং কাঁপুনি দিয়ে জ্বর আসবে। এই জিনিসগুলো আমরা যদি দেখি তাহলে আমরা একটা ধারণা করতে পারি আমার বৃক্ক ঠিক মতো কাজ করতেছে না। যদি দেখি তোমার প্রস্রাব করতে গেছি জ্বালা পোড়া করতেছে, তখন আমরা বুঝবো যে আমার বৃক্কে হয়তো কোনো একটা সমস্যা হয়েছে। ওকে, আচ্ছা, এবং এটা অন্যান্য কারণেও হইতে পারে, ইউটিআই সংক্রমণেও হইতে পারে। তো হইলেই যে বৃক্কে পাথর হয়ে গেছে আর বাঁচবে না, বিষয়টা এমন না। আর বৃক্কে পাথর হইলে যে মানুষ বাঁচে না এমনও না। বৃক্কে যদি একবারে ড্যাম বাঁধ হয়ে যায় তাও মানুষ বাইচে থাকতে পারে। বৃক্ক হইতেছে ডায়ালাইসিস করতে হয় বা হইতেছে প্রতিস্থাপন করতে হয়, বৃক্ক প্রতিস্থাপন করা যায়, আরেকজনের শরীর থেকে এনে তোমার শরীরে সেট করে দেওয়া যায়, ঠিক আছে? তো অত চিন্তার কিছু নেই। তবে এইখানে অনেক ঝামেলা আছে, অতটা যতটা সহজভাবে বললাম অতটা সহজ না। আচ্ছা দেখো, এখন প্রতিকার। প্রতিকার কি? যেহেতু কম পানি খেয়ে তোমার আমি ঝামেলাটা তৈরি করছিলাম, তাহলে পানি খাইতে হবে বেশি। যেহেতু অতিরিক্ত ওজন করে সমস্যাটা তৈরি করছিলাম, তাহলে কি করতে হবে? অতিরিক্ত যে ওজন সেটা কমায় ফেলতে হবে। তারপরে ডক্টর যে ওষুধগুলো দিবে সেগুলো সেবন করবা। তারপরে ইউরেটারোস্কোপি, অর্থাৎ ইউরেটারের যে হচ্ছে যে একটা জিনিস, তোমার একটা দৃশ্য দেখা যাবে জিনিসটাতে কি কি সমস্যা আছে, তোমার এই বৃক্কে কি কি সমস্যা আছে, এই জিনিসগুলো তুমি এখন করবা। ওকে, তারপর বৃক্কে অস্ত্রোপচার। বৃক্কে অস্ত্রোপচার এই জিনিসটা একবারই লাস্ট পর্যায়ে যে করা লাগতে পারে। ক্লিয়ার? ওকে, এই জিনিসটা যদি হয় তাহলে এই জিনিসটা আমরা দেখলাম। বৃক্ক ধীরে ধীরে বিকল হওয়ার কারণ হচ্ছে নেফ্রাইটিস, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিক্স, কিডনিতে পাথর। এগুলোর জন্য তোমার বৃক্ক ধীরে 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 কি হয়? বিকল হয়ে যায়। আর কিছু জিনিস আছে যেগুলোর জন্য কোনো আস্তে আস্তে কোনো প্রসেস নাই, যা হবে ধাপ ধাপ, মানে একবারে হঠাৎ হঠাৎ। ধরো এই জিনিসগুলো হয়েছে 2 দিনের মধ্যে দেখবা বৃক্ক মারা সারা। তাহলে এটা কি? অতিরিক্ত রক্তক্ষরণ। ধরো অ্যাক্সিডেন্ট করছো, অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা, যখন একটা মানুষ অ্যাক্সিডেন্ট করে তখন অর্থাৎ দুর্ঘটনায় পতিত হয়, তখন দুর্ঘটনার ফলে তার শরীরে অনেক রক্তক্ষরণ হইতে পারে। তখন যেটা হয় সেটা হচ্ছে তোমার হঠাৎ করে বৃক্কটা বিকল হয়ে যায়। কেমন? আবার যখন মারাত্মক ডায়রিয়া হয় তখন এই জিনিসটা হয়। আবার হচ্ছে কিছু ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া, কিছু ঔষধের কি হয়? পার্শ্ব প্রতিক্রিয়া, মানে ওইটা খাইলেই তোমার এই সমস্যাগুলো ডেভেলপ করে। এই জিনিসগুলো হইতে পারে বৃক্ক পাথরের ক্ষেত্রে। ক্লিয়ার? আচ্ছা,
এখন কথা হইল, ভাই আমার বৃক্ক কাজ করে না রে, বৃক্ক কাজ করে না। এই বৃক্ক যদি কাজ না করে তাহলে এখন আমরা কি করতে পারি? বৃক্ক যদি কাজ না করে তাহলে আমরা যেটা করতে পারি 1 নম্বরে, সেটা হচ্ছে ডায়ালাইসিস। ডায়ালাইসিস। 2 নম্বরে যেটা স্থায়ীভাবে করতে পারি, স্থায়ী সমাধান, সেটা হচ্ছে বৃক্ক প্রতিস্থাপন। এই যে ওই যেটা উপরে লেখা আছে, বৃক্ক প্রতিস্থাপন। ক্লিয়ার? আচ্ছা, এখন ভাইয়া বৃক্ক যদি কাজ না করে তাহলে আমরা যেটা করতে পারি, ডায়ালাইসিস আর বৃক্ক প্রতিস্থাপন, এইটা তো বুঝলাম, কিন্তু ডায়ালাইসিস কি তাও জানি না, বৃক্ক প্রতিস্থাপন জিনিসটা কি তাও তো জানি না। খুব ভালো, জানো না বলেই তো আসছো, জানলে তো আর ভিডিও দেখতে আসতে না। দেখো এবার, ডায়ালাইসিস এমন একটা প্রক্রিয়া যার মাধ্যমে তোমার শরীর থেকে আর্টারির মাধ্যমে, আর্টারি থেকে ব্লাডগুলো বের করে আনা হয়। বের করে এনে ডায়ালাইসিস মেশিন, এই মেশিনের মধ্যে দেওয়া হয়। মনে করো আমার এটা আর্টারি, ভিতরে আছে আর্টারি, এর মধ্য দিয়ে আমি একটা পাইপ দিছি, এর মধ্য দিয়ে পাইপ দিছি, কি করছি? পাইপ। এটা মনে করো ভেনের মধ্যে, এই আর্টারির মধ্যে চলে গেছে। এর মধ্য দিয়ে পাইপ দিয়ে যেটা করছি সেটা হচ্ছে, এটা হচ্ছে আমার কি ডায়ালাইসিস মেশিন, এর মধ্যে ব্লাডগুলো আনছি। এই মেশিনটার কাজ হচ্ছে তোমার ব্লাড যেগুলো শরীর থেকে এসেছে সেগুলোকে পরিশ্রুত করা, ছাঁকুনির মতো করে ছাঁকা, সুন্দর করে ছাঁকুনি দিয়ে ছেঁকে এর মধ্যে নাইট্রোজেন ঘটিত যে বর্জ্য পদার্থগুলো ছিল সেগুলোকে কি করা, তোমার বের করে দেওয়া বা পরিশ্রুত করা। মানে কিডনি যে কাজটা করতো ওই কাজটা এই ব্যক্তি করে থাকে। ব্যক্তি বলতে এই মেশিন বা বস্তুটা করে থাকে। তাহলে আর্টারি থেকে আসলো রক্ত কোথায়? এই ডায়ালাইসিস মেশিনে। এখানে রক্তটা পরিশ্রুত হওয়ার পরে এখানে যেটা হয়, এখান থেকে আরেকটা তোমার নালীর সাহায্যে, আরেকটা হচ্ছে তোমার পাইপের সাহায্যে এখন আর্টারিতে আসছিল না, এখন ভেইনের মধ্যে দেওয়া হয়। ভেইনের মধ্যে তোমার এই যে পরিশ্রুত রক্ত সেটা আবার ভেইনের মধ্যে প্রবেশ করে। ঠিক আছে? এভাবেই তোমার আর্টারি থেকে রক্ত এসে ডায়ালাইসিস মেশিনে আসে, পরিশ্রুত হয়, আবার ভেইন দিয়ে আবার শরীরে যায়, আবার আসে, পরিশ্রুত হয়, আবার ভেইন দিয়ে ঢুকে, আবার আর্টারি দিয়ে আসে, পরিশ্রুত হয়, আবার ভেইন দিয়ে ঢুকে। এই যে প্রক্রিয়া যার মাধ্যমে তোমার শরীরের রক্তগুলো পরিশ্রুত হচ্ছে, বিশুদ্ধ হচ্ছে, তোমার নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থগুলো শরীর থেকে বের হয়ে যাচ্ছে, এই প্রক্রিয়ায় হচ্ছে ডায়ালাইসিস। ক্লিয়ার? এতটুকু কি ক্লিয়ার? আচ্ছা, এখন হচ্ছে বৃক্ক প্রতিস্থাপন। এমন হয়েছে, এই যে ডায়ালাইসিস এটা তো করলাম তোমার অস্থায়ীভাবে। ধরো হঠাৎ করে বৃক্ক বিকল হয়ে গেছে, পেট ফুলে যাচ্ছে, কারণ হচ্ছে যে বৃক্ক কি করতে পারতেছে না, মূত্র তৈরি করতে পারতেছে না, বা মূত্র তৈরি হলেও সেটা দেহের বাইরে আসতে পারতেছে না। তো আমি ডায়ালাইসিস করলাম, ঠিক আছে। এখন এটা তো আমার স্থায়ী সমাধান না, স্থায়ী সমাধান হচ্ছে বৃক্ক প্রতিস্থাপন, অর্থাৎ একজনের বৃক্ক আরেকজনের শরীরে ফিট করা। এখন মানুষের শরীরে যদি একটা বৃক্ক থাকে তাহলে সে বেঁচে থাকতে পারে। সেজন্য মানুষ মাঝে মাঝে বলে যে কিডনি বিক্রি করে আইফোন কিনবো। ঠিক আছে? তো ঠিক আছে, তো বাদ দাও, জোকস অ্যাপার্ট। তো এই যে মানুষ একটা বৃক্ক থাকলে কি করতে পারতেছে? বেঁচে থাকতে পারতেছে, কারণ একটা বৃক্কের মাধ্যমে সবগুলো রক্ত আসবে, বৃক্ক সেটাকে পরিশোধন করবে, আবার রক্ত ফিরিয়ে দিবে। ওকে? আচ্ছা, এখন যখন দুইটা বৃক্ষই একটা মানুষের নষ্ট হয়ে গেছে, তখন একটা আত্মীয় স্বজনের থেকে একটা বৃক্ষ ধার নিয়ে তার বৃক্ষের জায়গায় সেটা যদি লাগায় দাও তাহলে ওকে। ঠিক আছে? এটা একটা গেল। আর একটা যেটা করা হয় সেটা হচ্ছে তোমার মৃত মানুষ। মৃত মানুষ মানে যে মানুষটা একবারে মরে গেছে এমন না, যার ব্রেন মানে ব্রেন কাজ করতেছে না, অর্থাৎ জ্ঞান আর ফিরবে না, তবে কৃত্রিমভাবে তাকে জীবিত রাখা হয়েছে। এমন ধরনের মানুষের যদি কিডনি তুমি হচ্ছে ব্যবস্থা করে তোমার শরীরে লাগাইতে পারো, তাহলে তুমি বৃক্ক বিকল রোগী হিসেবে তুমি আবার সুস্থ রোগীতে পরিণত হবা। কারণ কি? কারণ ওই বৃক্কটা আবার তোমার শরীরে গিয়ে কাজ করবে। এটা হচ্ছে বৃক্ক বিকল এর চিকিৎসা, বৃক্ক ট্রান্সপ্ল্যান্ট। ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা দেখব কিছু রোগ
বৃক্কের কিছু রোগ সম্পর্কে আমরা এখন অবগত হব। তাহলে আসো একটু অবগত হই। নেফ্রাইটিস, নেফ্রনের যে প্রদাহ সেটাই হচ্ছে আমাদের নেফ্রাইটিস। এটা আমরা এর আগেও দেখলাম। বৃক্কের পাথর, ক্যালসিয়াম অক্সালেট এবং অন্যান্য লবণের কেলাস জমাট বেঁধে পাথর তৈরি হয়। ইউরেমিয়া, বৃক্কের কার্যকারিতা যদি কমে যায় তাহলে ইউরিয়া এবং অন্যান্য নাইট্রোজেন ঘটিত বর্জ্য যে পদার্থ আছে সেগুলো জমা হয়, সেগুলো হচ্ছে আমার ইউরেমিয়া। তাহলে কি কি জমা হবে? ইউরিয়া, বিশেষ করে ইউরিয়া এবং অন্যান্য নাইট্রোজেন ঘটিত পদার্থ, সেটা হচ্ছে ইউরেমিয়া। ক্লিয়ার? আর বৃক্কে পাথর হয় ক্যালসিয়াম অক্সালেট। বৃক্কে পাথরটা মূলত হচ্ছে যে ধরো ছোট ছোট যে পাথরগুলোর মতো আমার দেখতে, সেটা হচ্ছে মূলত ক্যালসিয়াম অক্সালেট তোমার পড়ে 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 সেগুলো আস্তে আস্তে শক্ত হয়ে গিয়ে সেটা পাথরের মতো সৃষ্টি করে। বৃক্ক বিকল, যদি সেটা পুরোপুরি একবারে আংশিকভাবে বা পুরোপুরিভাবে কাজ না করে, বন্ধ করে দেয়, কাজ করা যদি বন্ধ করে দেয় তখন আমরা বলি বৃক্ক বিকল হয়েছে। কি হয়েছে? বিকল হয়েছে। চিকিৎসা হচ্ছে ডায়ালাইসিস। আর এই ডায়ালাইসিসের মধ্যে দুইটা ভাগ, একটা হচ্ছে হেমোডায়ালাইসিস, একটা হচ্ছে পেরিটোনিয়াল ডায়ালাইসিস। এই যে পেরিটোনিয়াল ডায়ালাইসিস সেটা করা হয় উদর গহ্বরের ঝিল্লি ব্যবহার করে, অর্থাৎ পেটের মাঝেই। আর যেটা তোমার একটু আগে আমি দেখাইলাম সেটা হচ্ছে হেমোডায়ালিসিস, অর্থাৎ যন্ত্রের মাধ্যমে রক্তের পরিস্রাবণ। যন্ত্রের মাধ্যমে যদি রক্তের পরিস্রাবণ করি তাহলে সেটা হচ্ছে আমার হেমোডায়ালাইসিস। ক্লিয়ার? সেটা হচ্ছে আমার হেমোডায়ালাইসিস। ওকে, তাহলে হেমো আর পেরিটোনিয়াল এই দুইটা ডায়ালাইসিস দেখলাম। বৃক্ক প্রতিস্থাপন করব, পাথরের অপসারণ করব, এর মাধ্যমে আমরা সুস্থ হয়ে যেতে পারি। সুস্থ বৃক্কের জন্য এখন যেটা করব, অর্থাৎ বৃক্কটা সুস্থ রাখার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে শরীরকে সতেজ এবং হাইড্রেটেড রাখা, অর্থাৎ বেশি বেশি পানি পান করা, পর্যাপ্ত পর্যাপ্ত পানি পান করা, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, অতিরিক্ত লবণ, চর্বি এবং প্রক্রিয়াজাত খাবার এগুলো এড়া চলা। আমি যখন তোমাকে হার্ট পড়াচ্ছিলাম তখন তোমাকে আমি বারবার একটা জিনিস বলেছিলাম যে লবণ খাইলে কি হয়, কেন হয়, কিভাবে হয়। এই জিনিসটা ওই চ্যাপ্টার থেকে দেখে নিবা, ঠিক আছে? রক্তচাপ নিয়ন্ত্রণ, কারণ রক্তচাপ যদি বেশি থাকে তাহলে বৃক্কের উপর ইফেক্ট পড়ে, বৃক্কর ক্ষতি হয়। আর এই বৃক্কের ক্ষতি যেন না হয় সেজন্য রক্তচাপ কি করতে হবে? নিয়ন্ত্রণে রাখতে হবে। ডায়াবেটিক্স নিয়ন্ত্রণ, অতিরিক্ত ডায়াবেটিক্স বৃক্কের ক্ষতি করে। আর ধূমপান, মদপান, যারা মদ গাঁজা খাও তারা ভাই সাবধান হয়ে যাও, না হলে কিন্তু বৃক্ক আর কাজ করবে না। ক্লিয়ার? এগুলো বৃক্কের কার্যকারিতা নষ্ট করে। চিকিৎসকের পরামর্শ ছাড়া ঔষধ না খাওয়া, বিশেষভাবে ব্যথানাশক, কারণ এই যে এনসাইড, ঠিক আছে, এই যে এনসাইড যে ড্রাগগুলো আছে, তো এই ড্রাগগুলো তোমার কিডনির উপর অনেক ইফেক্ট ফেলে, ঠিক আছে? যেমন একটা ড্রাগের কথা যদি বলি, যেমন এটা হইতে পারে ব্যথানাশকের মধ্যে রোলাক, ব্যথানাশকের মধ্যে হইতে পারে ন্যালবান 2, হইতে পারে অ্যালজিন, তোমার রোলাক আছে, ন্যালবান আছে, তারপরে হচ্ছে যে অ্যালজিন আছে। এই যে জিনিসগুলো সেগুলো হচ্ছে ব্যথানাশক ড্রাগ। সেগুলো কি? ব্যথানাশক। এই জিনিসগুলো যদি একটু ব্যথা হইলেই খাও, ধরো তোমার শরীরে একটু ব্যথা হয়েছে আর তুমি কি খাইছো? রোলাক খাইছো। একটু ব্যথা হয়েছে আর তুমি ন্যালবান খাইছো। ন্যালবান হচ্ছে শেষ মুহূর্তের আগ মুহূর্তে জায়গায় দিতে হয়, যখন আর কোনো এই যে অ্যালজিনেও কাজ করে না, রোলাকেও কাজ করে না, তখন যে তোমার হচ্ছে যে ন্যালবান দিতে হয়, ঠিক আছে? এটা খুবই ভয়ঙ্কর একটা ড্রাগ। তো এই জিনিসগুলো যখন যত্রতত্র ইউজ করবা তখন এগুলো কিডনিতে ইফেক্ট ফেলবে, তোমার কিডনির কিন্তু মারা সারা হয়ে যাবে, ঠিক আছে? সেজন্য খুবই সাবধান, এগুলো আমরা যত্রতত্রভাবে ইউজ করব না। ক্লিয়ার? এগুলো আমরা যত্রতত্র ইউজ করব না। এরই মধ্য দিয়ে তোমাদের এই অধ্যায়ের যে বেসিক আলোচনা, সেই বেসিক আলোচনা কিন্তু শেষ, অর্থাৎ 8ম নাম্বার অধ্যায়ের বেসিক আলোচনা শেষ। এই অধ্যায়ে আমরা যেটা করেছি সেটা হচ্ছে আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি তোমার এই যে বৃক্ক সেগুলোর কি কি পার্ট রয়েছে, নেফ্রনের গঠনে কি কি রয়েছে, কারণ এগুলো সৃজনশীল সলভ করার সময় বারবার আসবে। আজকের ক্লাসে সলভ করবো একটু পর, তারপরে এমসিকিউ সলভ করব, সেইগুলো আসো এমসিকিউটা আগে সলভ করি, তারপরে সিকিউটা সলভ করবো। হ্যাঁ, আচ্ছা এমসিকিউটা আসো একটু সলভ করে আসি। সেটা হচ্ছে এখানে আসো দেখি, কোনটি মূত্রের অম্লত্ব বৃদ্ধি করে? সাধারণত দেখবা যে অম্লত্ব কোন জিনিসটা বৃদ্ধি করবে, ইট ডিপেন্ডস অন যে প্রোটিন জাতীয় খাবার কিনা। যদি প্রোটিন জাতীয় খাবার খাও, প্রোটিন জাতীয় খাবার কি করে? মূত্রের অম্লত্ব
বৃদ্ধি করে। এটা এত সুন্দরভাবে লিখলাম কেন? কারণ হচ্ছে এটা বারবার পরীক্ষা আসতেছে। এখন কথা হচ্ছে প্রোটিন জাতীয় খাবার কি কি আছে? প্রোটিন জাতীয় খাবারের মধ্যে তুমি পাবা মাছ, মাংস, ডাল, ডিম, এই জাতীয় যে খাবারগুলো আছে সেগুলো খাইলে দেখবা যে তোমার মূত্রের যে অম্লত্বের পরিমাণ সেটা বেড়ে যাচ্ছে। এখন আসলে সলভ করি। সলভ যদি করি তাহলে 1 নম্বরে যেটা দেখব সেটা হচ্ছে কোনটির মূত্রের অম্লত্ব বৃদ্ধি করে? এটা হচ্ছে ডাল। কেন ডাল? কারণ ডাল হচ্ছে প্রোটিন। ডাল কি? প্রোটিন জাতীয় খাবার। ক্লিয়ার? মানবদেহে মোট নেফ্রনের সংখ্যা কয়টি? মানবদেহে বৃক্ক থাকে 2টি এবং একটা বৃক্কে থাকে 10 থেকে 12 লাখ নেফ্রন। তার মানে 2টা বৃক্কে থাকে তোমার 20 থেকে 24 লাখ। 20 থেকে 24 লাখ, ঠিক আছে? তার মানে আমার অ্যান্সার হবে 20 থেকে 24 লাখ। ক্লিয়ার? আচ্ছা, এটা যদি ক্লিয়ার হয়ে থাকে তারপরেরটা এটা হচ্ছে সেটারই অ্যান্সার। কোনটি মূত্রের অম্লত্ব বৃদ্ধি করে? ডাল। আর 20 থেকে 40 লাখ এটা নেফ্রন থাকে। মেডুলাই সাধারণত 10 থেকে 12টা রেনাল পিরামিড থাকে। যদি 10 থেকে 12টা যদি না থাকে তাহলে এর কাছাকাছি যেটা থাকবে আমরা সেটাই দেখাবো, ঠিক আছে? তাহলে এটা আমরা দেখাবো 8 থেকে 10টা, এটাই সাধারণত 8 থেকে 12টা এইটাই থেকে থাকে। কোনটি প্রসারিত হয় প্যাপিলা গঠন করে? তোমার রেনাল পিরামিড প্রসারিত হয়ে রেনাল প্যাপিলা গঠন করে। দেহে অম্ল ও ক্ষারের ভারসাম্য রক্ষা করে কোনটি? এটা হচ্ছে বৃক্ক। এটা হচ্ছে এই যে বৃক্ক আছে, এই বৃক্ক দেহে অম্ল ক্ষারের ভারসাম্য রক্ষা করে, অর্থাৎ পিএইচ কে নিয়ন্ত্রণ করে? বৃক্ক। পিএইচ এই যে বৃক্ক আছে সেটা নিয়ন্ত্রণ করে। মূত্রের রং হলুদ হওয়ার জন্য দায়ী হচ্ছে ইউরোক্রম। ইউরোক্রম এমন একটা পদার্থ যেটা হচ্ছে মূত্রের রং হলুদ হওয়ার জন্য দায়ী। ওকে, আচ্ছা, দেহে অম্ল ক্ষারের ভারসাম্য রক্ষা করে আমাদের এই বৃক্ক, আর এই তো ইউরোক্রমের কারণে আমাদের মূত্রের রং হলুদ হয়। নিচের কোনটি খেলে ক্ষারীয় মূত্র তৈরি হয়? আচ্ছা, এখানে বললাম যদি প্রোটিন জাতীয় খাবার খাও তাহলে মূত্রের যে ধর্ম সেটা অম্লীয় হয়। আর ক্ষারীয় কখন হবে? যখন আপেল, শাকসবজি, অর্থাৎ শাকসবজি প্লাস ফলমূল, যখন শাকসবজি প্লাস ফলমূল খাবা, যখন শাকসবজি প্লাস ফলমূল খাবা তখন বৃক্ক ক্ষারীয় মূত্র তৈরি হবে। কোথায়? বৃক্কে। বৃক্কে ক্ষারীয় মূত্র তৈরি হবে ফলমূল প্লাস শাকসবজি। তাহলে ফল কি? আপেল। আচ্ছা, নিচের কোনটির কারণে রক্তে ক্রিয়েটিনিন লেভেল বেড়ে যায়? বৃক্ক বিকল। কারণ বৃক্ক যখন বিকল হয়ে যাবে, বৃক্ক যখন কাজ করবে না, তখন তোমার বৃক্ক ঠিকমতো কাজ না করতে পারার জন্য তোমার নাইট্রোজেন ঘটিত যে বর্জ্য পদার্থ, নাইট্রোজেন ঘটিত যে বর্জ্য পদার্থগুলো আছে, বর্জ্য পদার্থ সেগুলোর মধ্যে একটা আছে ক্রিয়েটিনিন। এই জিনিসটা দেহ থেকে বের হইতে পারবে না, দেহ থেকে বের হবে না। কোথা থেকে? বডি থেকে। যখন এটা বডি থেকে বের হইতে পারবে না তখন এই ক্রিয়েটিনিনের লেভেল বেড়ে যাবে, ঠিক আছে? এই ক্রিয়েটিনিনের লেভেল যখন বেড়ে যাবে তার মানে আমরা বুঝবো যে বৃক্ক বিকল হয়েছে। ক্লিয়ার? আচ্ছা, বৃক্ক ছাঁকনির মতো কাজ করে কোনটি? এই যে গ্লোমেরুলাস, সেটা হচ্ছে ছাঁকনির মতো কাজ করে। এখানে ইফারেন্ট বের হয় আর এফারেন্ট ঢুকে, অর্থাৎ ঢুকে হচ্ছে এফারেন্ট হিসেবে, এফারেন্ট, আর বের হয় ইফারেন্ট, এবং এখানে ছাঁকনির মতো তৈরি করে এগুলোকে সুন্দর মতো ছাঁকে। আচ্ছা, কোনটি আলট্রাফিল্ট্রেট তৈরি করে? গ্লোমেরুলাস। এই যে গ্লোমেরুলাস আছে সেটা আলট্রাফিল্ট্রেট তৈরি করে রক্ত যেগুলো আছে সেগুলোকে রক্তকে ছাঁকে। বুঝতে পারছো? ওকে। কোন খাবার অতিরিক্ত গ্রহণে মূত্রের অম্লতা বৃদ্ধি পায়? দেখছো কতবার আসছে বোর্ডে, কি পরিমাণ গুরুত্বপূর্ণ, চিন্তা করছো? অম্লতা বৃদ্ধি পায়, এটা হচ্ছে মাছ। কারণ কি? কারণ মাছ হচ্ছে আমিষ, আর এই আমিষ থেকে যেটা আমরা পাই সেটা হচ্ছে কি পাই? অ্যামাইনো অ্যাসিড। অ্যাসিড মানে
অম্ল, তাই না? যেটা অ্যাসিড সেটা মানে তো অম্ল, আর বেজ মানে হচ্ছে ক্ষার, তার মানে অম্লত্ব বৃদ্ধি পাবে, কারণ এখানে তৈরি হইতেছে আমার অ্যামাইনো অ্যাসিড। ক্লিয়ার? মানুষের মূত্রের কত ভাগ? এখানে একটা জিনিস বলে রাখি যে কোন জাতীয় খাবার কিসে পরিণত হয়। আমরা যত রকম শর্করা জাতীয় খাবার খাই সবগুলো কিসে পরিণত হয় জানো? গ্লুকোজে। কিসে পরিণত হয়? গ্লুকোজে। অর্থাৎ তুমি যদি ভাত খাও, রুটি খাও, চাল খাও, গম খাও, মুড়ি খাও, বার্গার খাও, পিৎজা খাও, যাই খাও না কেন, কারণ দেখো এই চাল হইতেছে ভাত থেকে, গম হইতেছে রুটি থেকে, তাই তাই নাকি? বেটা উল্টা হইলো, মানে ভাত হইতেছে চাল থেকে, রুটি হইতেছে গম থেকে, আবার এই যে মুড়ি সেটাও হইতেছে আমার চাল থেকে, বার্গার হইতেছে তোমার গম থেকে, গম থেকে হইতেছে আটা, আটা থেকে হইতেছে রুটি, রুটি থেকে হইতেছে বার্গার, তারপরে পিৎজা। অর্থাৎ এই যে সবগুলো জিনিস মূলে কি চাল বা তোমার হইতেছে এই গম। অর্থাৎ যেগুলো খাবার মুখে দিলে মিষ্টি লাগে, যেই খাবারগুলো শর্করা, সব খাবার থেকে আমরা যেটা পাই সেটা হচ্ছে গ্লুকোজ। ওকে, আচ্ছা, এই জিনিসটা আমাদের জেনে রাখতে হবে। আর আমরা যে প্রোটিন জাতীয় খাবার খাই বা আমিষ জাতীয় খাবার যে খাই, আমরা যে আমিষ জাতীয় খাবার খাই, এই আমিষ জাতীয় খাবার থেকে আমরা পাই অ্যামাইনো অ্যাসিড। কি পাই? অ্যামাইনো অ্যাসিড। ক্লিয়ার? এই যে অ্যামাইনো অ্যাসিড আমিষ জাতীয় খাবার থেকে পাচ্ছি, তাহলে আমিষ জাতীয় খাবার কি হইতে পারে? মাছ, মাংস, ডিম। ঠিক আছে? তো এই যে জিনিসগুলো আছে সেগুলো থেকে আমরা আমিষ জাতীয় খাবার খাইতেছি বা পাচ্ছি, সেগুলো থেকে তৈরি হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। যখন আমরা আমিষ জাতীয় খাবার খাবো তখন আমিষ জাতীয় খাবারের শেষ পরিণতি আছে অ্যামাইনো অ্যাসিড, অর্থাৎ সেগুলো বৃক্কে অ্যাসিডের পরিমাণ বাড়ায় দিবে, বৃক্ষকে অম্লীয় করে দিবে, বৃক্কের যে মূত্র, বৃক্কের মানে অম্লত্বের পরিমাণ বাড়ায় দিবে। মানে কিসের? তোমার খাবারে অতিরিক্ত গ্রহণে মূত্রের যে অম্লতা, বৃক্কে অম্লত্ব হবে না, মূত্রের অম্লত্বের পরিমাণ বেড়ে যাবে, মূত্রে অম্লত্ব বৃদ্ধি পাবে বা বেড়ে যাবে। তোমার অ্যাসিড জাতীয় খাবার, অ্যামাইনো অ্যাসিড, সেটা হচ্ছে আমিষ জাতীয় খাবার খেলে। মানুষের মূত্রের কত ভাগ পানি? সেটা হচ্ছে 95 ভাগ হচ্ছে মানুষের মূত্রের পানি। মানুষের মূত্রের 95 ভাগ হচ্ছে পানি। তাহলে এটা গেল মাছ, আর এটা হলে 95%। আকস্মিক কিডনি বিকল হওয়ার কারণ কোনটি? সেটা হচ্ছে মারাত্মক ডায়রিয়া। যখন মারাত্মক ডায়রিয়া সৃষ্টি হয় তখন আকস্মিকভাবে হঠাৎ, সেটা হচ্ছে হঠাৎ কি হইতে পারে? কিডনিটা বিকল হয়ে যেতে পারে। বৃক্কের অবতল অংশের ভাঁজকে হাইলাম বলে। বৃক্কের অবতল অংশের ভাঁজকে হাইলাম বলে। হাইলাম দিয়ে যেটা প্রবেশ করে সেটা হচ্ছে তোমার যেটা ধমনীটা প্রবেশ করে, আর যেটা শিরা সেটা বের হয়, সাথে সাথে পেলভিস বের হয়, যে পাশ দিয়ে মূত্র আসে। মারাত্মক ডায়রিয়ার কারণে এটা বিকল হয়ে যেতে পারে। আর বৃক্কের যে ভাঁজ সেটাকে বলে হাইলাম। এটা দেখলাম। কিডনির আবরণকে কি বলে? কিডনির আবরণ হচ্ছে, তুমি নিজেই বলো তো কি বলে? নিচের কোনটি দুই স্তরী পেয়ালার মতো অংশ? নিচের কোনটি দ্বিস্তরী? সেটা হচ্ছে আমাদের গ্লোমেরুলাসের যে আরেকটা অংশ ছিল বোম্যান্স ক্যাপসুল। বোম্যান্স ক্যাপসুল, এটা বোম্যান্স লিখতে যায় লিখছে রোম্যান্স। আমি এখন কি কব একে? ভাইরে এটা রোম্যান্স না, নট রোম্যান্স, ইট হবে বোম্যান্স ম্যান। আয় হায় রে আমার স্লাইড মেকার, অনেক রোমান্টিক স্লাইড মেকার আমার, রোম্যান্স না, ঠিক আছে? আমার স্লাইড মেকার হচ্ছে রোম্যান্টিক। তাহলে ইটস নট রোম্যান্স, এটা হবে বোম্যান্স। ওকে, ঠিক আছে। তাহলে আমার কিডনির যে আবরণ সেটা আমি পাইলাম হচ্ছে রেনাল ক্যাপসুল, আর এটা হচ্ছে নিচের কোনটি দুই স্তর বিশিষ্ট পেয়ালার মতো অংশ? সেটা বলছে গ্লোমেরুলাস। এটা আসলে গ্লোমেরুলাস না, এটা হবে আমার বোম্যান্স যে ক্যাপসুল, সেটা হবে আমার অ্যান্সার। ঠিক আছে? বোম্যান্স ক্যাপসুল হচ্ছে দ্বিস্তর বিশিষ্ট পেয়ালার মতো, দ্বিস্তর বিশিষ্ট পেয়ালার মতো হচ্ছে বোম্যান্স ক্যাপসুল। ওকে, একজন স্বাভাবিক মানুষ প্রতিদিন কত লিটার মূত্র ত্যাগ করে? এটা হচ্ছে 1.5 লিটার। একজন স্বাভাবিক মানুষ 1.5 লিটার মূত্র ত্যাগ করে। সুজন মূত্র পরীক্ষা করে এর প্রকৃতি অম্লীয় পাওয়া গেল, কোন খাদ্য গ্রহণের কারণে এমনটা হয়েছে? এটা দেখো, আমরা রুই মাছ বা ডিম খাওয়ার কারণে মূত্রের অম্লত্বের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। কারণ কি? কারণ হচ্ছে এই যে ডিম প্লাস রুই মাছ, এই যে খাবারগুলো,
সেগুলো হচ্ছে প্রোটিন জাতীয় খাবার। এই প্রোটিন জাতীয় খাবার খেলে তোমার লাস্ট যে পরিণতি সেটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। আর অ্যামাইনো অ্যাসিড এক প্রকার অ্যাসিড যেটা কি করে তোমার মূত্রে অম্লত্বের পরিমাণ বাড়ায়। মূত্রে অম্লত্বের পরিমাণ বাড়ায় কি? তাহলে এই যে প্রোটিন জাতীয় খাবার ডিম এবং রুই মাছ সেটা, তাহলে অ্যান্সার হবে কি এটা। এরই মধ্য দিয়ে তোমাদের এমসিকিউ পার্ট শেষ। ওকে, তাহলে এই অধ্যায়ের যত গুরুত্বপূর্ণ এমসিকিউ সেগুলো আমরা সলভ করলাম। আমরা বেসিক লেকচার দেখেছি। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই অধ্যায়ে আমরা যেটা এখন করব সেটা হচ্ছে তোমার সিকিউ যেগুলো আছে এই সিকিউ কোশ্চিনগুলো আমরা এখন ধরে ধরে সলভ করব। এখন আমরা তোমাদেরকে দেখাইছি যে কত গুরুত্বপূর্ণ সিকিউ এই অধ্যায়ে বিদ্যমান, সেটা আমরা এখন দেখাবো তোমাদেরকে। আর কোন কোন টপিক থেকে এই সিকিউগুলো এসেছে সেটাও দেখাবো। তাহলে চলো এখন আমরা দেখি যে আমাদের কোন কোন সিকিউগুলো আমাদের বিগত বছরে এসেছে এই অধ্যায় থেকে এবং যে জিনিসগুলো আমাদের অনুশীলন করা জরুরি। ঠিক আছে, তাহলে চলো আমরা শুরু করি। প্রথমে আমাদের এটা হচ্ছে সিকিউ ওয়ান, অর্থাৎ 1 নম্বর সিকিউ যেটা আছে সেটাতে আমরা কি দেখতেছি? আচ্ছা, উদ্দীপক পড়তেছি। প্রথমে ক নাম্বার যে জিনিসটা আছে সেটাতে কি বলতেছে এটা একটু দেখি। ইউরোক্রম কি? এই ইউরোক্রম আসলে কি? ইউরোক্রম সিকিউ ওয়ানের 1 নম্বর কোশ্চিন বলা হচ্ছে ইউরোক্রম কি? ইউরোক্রম হচ্ছে একটা রঞ্জক পদার্থ, যার উপস্থিতির জন্য মূত্রের এই রংটা হলুদ হয়। যার উপস্থিতির জন্য মূত্রের রংটা হলুদ হয় সেটাই হচ্ছে আমাদের ইউরোক্রম। বি বলতেছে বৃক্কে পাথর একটি জটিল সমস্যা। হ্যাঁ, বৃক্কে পাথর হইলে একটা জটিল সমস্যা, কারণ এটা যদি হয় তাহলে তোমার মূত্রত্যাগের সময় জ্বালা পোড়া সৃষ্টি হইতে পারে। মূত্র যখন ত্যাগ করবা তুমি তখন জ্বালা পোড়ার সৃষ্টি হইতে পারে। আবার হইতেছে যে মূত্র ত্যাগে বাধাগ্রস্ত হইতে পারে, এমনও হইতে পারে যে শরীরে মূত্রত্যাগ অফই হয়ে গেছে, কিডনি থেকে মূত্র তৈরি হইতেছে না ঠিক মতো, এরকম অনেক কারণ এখানে হইতে পারে। তখন কি হবে? হাত পা ফুলে যাবে, কারণ বৃক্ক যখন তোমার ঠিক মতো রক্ত পরিশোধন করে মূত্র তৈরি করতে পারবে না, তখন তোমার দেহে পানির পরিমাণ বেড়ে যাবে, তখন হাতে পানি জমবে, পায়ে পানি জমবে। অর্থাৎ যাদের দেখবা হাত পা ফোলা ফোলা মোটা মোটা তাদের ধরে নিবা যে বৃক্কের সমস্যা আছে। এবার আসে উদ্দীপক পড়ি। উদ্দীপকে কি বলতেছে? যে নবম শ্রেণীর শিক্ষার্থী শান্ত শ্রেণীকক্ষে রেচন ক্রিয়া জানতে চাইলে উত্তরে শিক্ষক বললেন উদ্ভিদ যেমন তার অতিরিক্ত পানি বায়বীয় অঙ্গের মাধ্যমে বাষ্প আকারে বের করে দেয়। তার মানে আমরা যখন এর আগের অধ্যায় পড়ছিলাম তখন আমরা এটা সম্পর্কে জেনেছিলাম উদ্ভিদ প্রস্বেদন প্রক্রিয়ায় স্টোমার মাধ্যমে, কোন প্রক্রিয়ায়? এই তো প্রস্বেদন প্রক্রিয়ায় উদ্ভিদ কিসের মাধ্যমে? স্টোমার মাধ্যমে। স্টোমাটা যেটাই বলো না কেন, স্টোমার মাধ্যমে অতিরিক্ত পানি দেহের বাইরে বের করে দেয়। আমরা দেখছিলাম কিউটিকুলার প্রস্বেদন, লেন্টিকুলার প্রস্বেদন, পত্ররন্ধ্রীয় প্রস্বেদন। পত্ররন্ধ্রে আমাদের স্টোমা থাকতেছিল, যার মাধ্যমে 90 থেকে 95% পানি উদ্ভিদের দেহের বাইরে বের হয়ে যাচ্ছিল। আচ্ছা, তাহলে এই যে প্রস্বেদন এই প্রক্রিয়াটা পাইলাম। ওকে, তারপরে দেখি বের করে দেয়, তেমনি প্রাণীও একটি বিশেষ অঙ্গের মাধ্যমে গৃহীত পানি নিঃসরণ করে। তাহলে পানি নিঃসরণ করে, এই যে প্রাণী নিঃসরণ করতেছে এবং শিম বীজের মতো দেখতে জিনিসটা, অর্থাৎ জিনিসটা হচ্ছে বৃক্ক। এবার দুইটা জিনিস কি বলতেছে, গ নাম্বার প্রশ্ন পড়ো, প্রাণীর বিশেষ অঙ্গটি কিভাবে কাজ করে। আচ্ছা, এই যে প্রাণীর বিশেষ অঙ্গ বৃক্ক, এটা কিভাবে কাজ করে? এখানে তোমার বৃক্কে তোমার অনেকগুলো অঙ্গ আছে বৃক্কের মধ্যে, যেমন হচ্ছে একটা নিয়ে যদি কথা বলি সেটা হচ্ছে নেফ্রন। এই নেফ্রনের মাঝে আছে গ্লোমেরুলাস এবং বোম্যান্স ক্যাপসুল। একটা অংশে এটা আছে রেনাল যে কর্পাসল আছে, রেনাল কর্পাসলের এই দুইটা অংশ, একটা হচ্ছে গ্লোমেরুলাস, একটা হচ্ছে রেনাল কর্পাসলের এই রেনাল কর্পাসল এর একটা অংশ হচ্ছে গ্লোমেরুলাস এবং
আরেকটা অংশ হচ্ছে তোমার, এটা হচ্ছে কার অংশ? নেফ্রনের, নেফ্রন। আরেকটা অংশ হচ্ছে বোম্যান্স ক্যাপসুল। ওকে, বোম্যান্স ক্যাপসুল। এখন যেটা হয় সেটা হচ্ছে এই যে গ্লোমেরুলাস, এখানে তোমার মূত্র তৈরির জন্য রক্তগুলো আসতেছে, আসার পরে এই জিনিসটা ফিল্ট্রেট হয়, ফিল্ট্রেট হওয়ার পরে এখানে মূত্রের তৈরি হয়। মূত্রটা তোমার বোম্যান্স ক্যাপসুল এই জায়গায় যায়, বোম্যান্স ক্যাপসুলের একটা নালিকার মধ্যে আবার প্রবেশ করে, তো এটাকে বলে রেনাল টিউবিউল। এটাকে কি বলে? রেনাল টিউবিউল। এই রেনাল টিউবিউলের আবার বেশ কয়েকটা অংশ আছে। এই বোম্যান্স ক্যাপসুল থেকে যে নালীটা উৎপত্তি হইতেছে ওইটা হইতেছে তোমার নিকটবর্তী, নিকটবর্তী পেঁচানো নালিকা। ঠিক আছে, নিকটবর্তী পেঁচানো নালিকা। আরেকটি আছে হেনলির লুপ, হেনলির লুপ। এবং আরেকটি আছে দূরবর্তী পেঁচানো নালিকা, দূরবর্তী পেঁচানো নালিকা। তাহলে একটা আমরা পড়লাম যে রেনাল কর্পাসল, আরেকটা দেখলাম হচ্ছে হেনলির লুপ, আরেকটি হচ্ছে রেনাল টিউবিউল। আচ্ছা, তাহলে এই যে রেনাল কর্পাসল এবং রেনাল টিউবিউল, প্রথমে কি হয় আমি তোমাকে প্রথম থেকে ব্যাখ্যা করি। বৃক্কের মধ্যে রক্ত আসতেছে, রক্ত গ্লোমেরুলাসে আসতেছে, এখান থেকে কিছু পরিমাণ রক্ত আলট্রাফিল্ট্রেট হিসেবে জমা হচ্ছে, তারপরে সেটা বোম্যান্স ক্যাপসুলে চলে যাচ্ছে। বোম্যান্স ক্যাপসুলের মধ্যে দিয়ে শুরু হচ্ছে এই তোমার রেনাল টিউবিউল। রেনাল টিউবিউলের মধ্যে আছে নিকটবর্তী পেঁচানো নালিকা, তারপর হেনলি লুপ ইউ আকৃতি, তারপর হচ্ছে দূরবর্তী পেঁচানো নালিকা। এর মধ্যে দিয়ে যাইতে যাইতে কি হইতেছে? মূত্রের তৈরি হইতেছে। এই মূত্রগুলো তোমার হচ্ছে পেলভিসের মাধ্যমে তোমার ইউরেটারের সাহায্যে মূত্রনালীতে, মূত্রথলিতে জমা থাকতেছে। যখন একটা নির্দিষ্ট পরিমাণ মূত্রের জমা হচ্ছে তখন সেটা আবার মূত্রনালীর মাধ্যমে দেহের বাইরে চলে যাচ্ছে। এটাই গেল সেই প্রসেস। তাহলে এটা হচ্ছে সেই অঙ্গটি কাজ করে। আর উদ্ভিদ এবং প্রাণীর ক্ষেত্রে উপরোক্ত কার্যক্রমে মিল রয়েছে। মিল দেখো, প্রস্বেদন প্রক্রিয়ায় যেটা হচ্ছে, আমরা প্রস্বেদন প্রক্রিয়াটা দেখব, এবং যেটা দেখব সেটা হচ্ছে, এটা হচ্ছে ঘ নাম্বারের জন্য, সেটা হচ্ছে প্রস্বেদন দেখব, এবং যে প্রক্রিয়াটা দেখব পাশাপাশি সেটা হচ্ছে আমাদের এই বৃক্ক, বৃক্ক। এখন এই যে প্রস্বেদন প্রক্রিয়া, এটাতে কি হয়? উদ্ভিদ অভিস্রবণ প্রক্রিয়ায় মাটির নিচ থেকে অনেকগুলো পানি নিয়ে আসে। এই সকল পানি তো উদ্ভিদের জন্য গুরুত্বপূর্ণ না। এখন কি হয় যে অতিরিক্ত পানিগুলো ছিল সেগুলো উদ্ভিদ বাষ্পাকারে বের করে দেয়। যখন উদ্ভিদ বাষ্পাকারে পানিগুলো বের করে দেয়, এই যে প্রসেস সেটা হচ্ছে প্রস্বেদন। এর মাধ্যমে উদ্ভিদের অতিরিক্ত পানি দেহের বাইরে চলে যায়, এক নাম্বার। এবার আসে দুই নাম্বার প্রসেস, বৃক্ক। বৃক্কে কি হয়? আমরা পানি খাই, পানির পাশাপাশি অনেক ধরনের পদার্থ খাই খাবার হিসেবে। এই খাবারগুলো যে খাই সেগুলো থেকে এবং পানি থেকে যেগুলো নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ তৈরি হয় সেগুলো বৃক্ক কি করে? ছাঁকুনির মতো করে ছাঁকে, ছেঁকে ছেঁকে যেগুলো নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ, হোক সেটা ক্রিয়েটিন, তারপরে অ্যামোনিয়া, তারপরে হচ্ছে তোমার বিভিন্ন নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ, এগুলো সে কি করে? এগুলো মূত্র হিসেবে জমা রাখে এবং একটা সময় পর দেহের বাইরে বের করে দেয়। অর্থাৎ অতিরিক্ত যে পানি থাকতেছে এবং যে নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ ছিল সবগুলো দেহের বাইরে বের করে দিচ্ছে, যার ফলে উদ্ভিদ যেমন প্রস্বেদন প্রক্রিয়ায় বের করে দেওয়ার জন্য সে ঠিকমতো কাজ করতে পারতেছে, প্রাণীর ক্ষেত্রে বৃক্ক এই কাজটা করার জন্য প্রাণীরা ঠিকমতো কাজ করতে পারতেছে, প্রাণীর যে স্বাভাবিক কার্যক্রম সেটা বজায় থাকতেছে, প্রাণী সুন্দরভাবে জীবনযাপন করতে পারতেছে। এটা যদি কাজ ঠিকভাবে না করে তাহলে প্রাণী 2 দিনও বাঁচবে না, 48 ঘন্টার মধ্যে বৃক্ক বিকল হয়ে মারা যাবে। তার মানে ওই এই জিনিসগুলো, অতিরিক্ত যে জিনিসগুলো এবং যেগুলো উদ্ভিদের বা প্রাণীর জন্য গুরুত্বপূর্ণ না, এই জিনিসগুলো যেহেতু বের করে দিচ্ছে, এদিক থেকে বলা যায় যে এই দুইটা জিনিসের কাজের মধ্যে মিল রয়েছে। এই দুইটা জিনিসের কাজের মধ্যে কি রয়েছে? বিশেষ মিল রয়েছে। আচ্ছা, ফাইটোহরমোন, যার ফলে একটা উদ্ভিদ দেহে বৃদ্ধি পায়, সেটা হচ্ছে ফাইটোহরমোন। মশার কামড়ে আমরা কিভাবে সাড়া দেই? সাধারণত একটা মশা বসে, এখান থেকে একটা সংকেত যায়, সংকেতটা আবার ফিরে আসে, অটোমেটিক আমরা মশাটা মারি, অর্থাৎ নিউরনের মাধ্যমে সেই সংকেতটা পরিবাহিত হয়। উদ্ভিদের এক্স এর কার্যকরী এককের চিত্র, অর্থাৎ এক্স এর কার্যকরী একক, এক্স যে জিনিস সেটা হচ্ছে বৃক্ক। এখন এই বৃক্কের যদি ছবি আঁকো তাহলে কিন্তু ভুল হবে, কারণ এখানে বলা হচ্ছে
এর বৃক্কের কার্যকরী একক। যখন বলা হচ্ছে বৃক্কের কার্যকরী একক, তার মানে আমাকে এখানে ব্যাখ্যা করতে হবে নেফ্রন। এখন এই নেফ্রনের যে চিত্র সেটা তোমাকে এখন আঁকতে হবে। তাহলে কি আঁকবা? নেফ্রনের যে চিত্র, এই যে নেফ্রন, এই নেফ্রনের যে চিত্র সেটা তোমাকে এখন আঁকতে হবে। প্রথমে তুমি আঁকবা বোম্যান্স ক্যাপসুল, এর মধ্যে তোমার হইতেছে যে গ্লোমেরুলাস, এটা হচ্ছে ইফারেন্ট আর্টারিওল, আর ওইটা হইতেছে অ্যাফারেন্ট আর্টারিওল। এই অ্যাফারেন্ট আর্টারিওলটা বৃক্কে প্রবেশ করে, আর ইফারেন্ট আর্টারিওলটা এখান থেকে বের হয়। ইফারেন্ট আর্টারিওলটা বের হইতেছে আর অ্যাফারেন্ট আর্টারিওলটা বৃক্কে প্রবেশ করতেছে। ঠিক আছে? আচ্ছা, এটা রক্ত নিয়ে আসতেছে, এটা বৃক্কে এটা বাইরে যাচ্ছে। তাহলে এটা হচ্ছে অ্যাফারেন্ট আর্টারিওল, আর এটা হচ্ছে ইফারেন্ট আর্টারিওল। ওকে, আর এই যে জিনিসটা আঁকলাম আমি, এই জিনিসটা হচ্ছে তোমার গ্লোমেরুলাস। কি এটা? গ্লোমেরুলাস। এই জিনিসটাই প্রধানত ছাঁকুনি হিসেবে এই জিনিসটাকে ছাঁকে, এর মধ্যে জালিকার সৃষ্টি হয়। আর এই যে 2 স্তর বিশিষ্ট যে জিনিসটা দেখতেছো, এর নাম হচ্ছে বোম্যান্স ক্যাপসুল। এর নাম কি? বোম্যান্স ক্যাপসুল। তাহলে এই যে গ্লোমেরুলাস এবং এই বোম্যান্স ক্যাপসুল, এগুলো হচ্ছে তোমার রেনাল কর্পাসুল ছিল না? এই দুইটা জিনিস মিলে যেটা গঠিত হয় সেটা হচ্ছে রেনাল কর্পাসুল। এখন রেনাল কর্পাসুল ছিল একটা, আরেকটা ছিল রেনাল টিউবিউল। এখন আসো টিউবিউলটা কি? এখান থেকে একটা টিউবের সৃষ্টি হবে, যেটা এভাবে একটু পেঁচানো থাকবে। তারপরে এভাবে ইউ আকৃতির একটা নলের সৃষ্টি হবে। তারপরে এখানে গিয়ে এখানে একটু পেঁচানো থাকবে, তারপরে আসবে এখানে। তারপরে তোমার এভাবে তোমার এটা যেটা আঁকবো সেটা হচ্ছে সংগ্রাহী নালিকা। ঠিক আছে? তো এই যে গ্লোমেরুলাস আর এই যে বোম্যান্স ক্যাপসুল, দুইটা মিলে আমরা পাইলাম যেটা, সেটা হচ্ছে রেনাল কর্পাসুল। এখন যেটা আমরা আঁকলাম সেটা হচ্ছে রেনাল টিউবিউল। রেনাল টিউবিউলের প্রথম দিকে আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে এই যে জিনিসটা, সেটা হচ্ছে তোমার, যেহেতু এটা তোমার এই বোম্যান্স ক্যাপসুলের নিকটে, তাই এটা নিকটবর্তী পেঁচানো নালিকা। এটা কি? নিকটবর্তী পেঁচানো নালিকা। আর এই যে জিনিসটা ইউ আকৃতি দেখতেছো না, যেহেতু এটা ইউ আকৃতির, এজন্য এটাকে যেটা বলা হয় সেটা হচ্ছে তোমার ইউ আকৃতির হেনলির লুপ। এটা এবং এটা কি আকৃতি? ইউ আকৃতির। আর এটা যেহেতু বোম্যান্স ক্যাপসুলের কাছে থাকার জন্য নিকটবর্তী পেঁচানো নালিকা হচ্ছে, এটা যেহেতু নিকটবর্তী পেঁচানো নালিকা, সেহেতু এটা কি হবে এখন? এটা হচ্ছে দূরবর্তী, বা বলতে পারো ডিস্টাল। দূরবর্তী বলতে পারো বা বলতে পারো ডিস্টাল। ওকে, এখানে ডিস্টাল, এই জিনিসটা হচ্ছে প্রক্সিমাল বা নিকটবর্তী, আর এটা হচ্ছে দূরবর্তী বা ডিস্টাল পেঁচানো নালিকা। ওকে, এটা গেল। আর এই যে জিনিসটা সেটা হচ্ছে সংগ্রাহক নালী। এই জিনিসটা কি করবে? যে মূত্রগুলো আসবে সেই মূত্রগুলো এটা সংগ্রহ করবে। ওকে, যে মূত্রগুলো আসবে সেটা এখানে সংগ্রহ করবে। আর এই যে চিত্র, এই চিত্রটা হচ্ছে নিউরন। চিত্র কিসের? এটা নিউরন। এই জিনিসটাই তুমি এখানে সুন্দর করে আঁকাবা, আঁকিয়ে এই জিনিসটা তুমি ব্যাখ্যা করবা। ক্লিয়ার? তাহলে এটাই হয়ে যাবে আমার চিত্র, তোমার
এটার, ঠিক আছে? তাহলে এক্স এর কার্যকরী একক, যখন বলবে এক্স এর কার্যকরী একক তার মানে বৃক্কের কার্যকরী একক নিউরন আঁকতে বলবে, তখন এভাবে আঁকিয়ে এটা ব্যাখ্যা করবে, তাহলে হয়ে যাবে। উদ্দীপকে এক্স ও ওয়াই দুটি দেহে বর্জ্য নিষ্কাশনে কার্যকরী ভূমিকা পালন করে। হ্যাঁ, তোমার এক্স যেটা সেটা হচ্ছে বৃক্ক, আর ওয়াই যেটা সেটা হচ্ছে ফুসফুস। আমরা সাধারণত অক্সিজেন গ্রহণ করি, বায়ু থেকে অক্সিজেন গ্রহণ করি। এই অক্সিজেন এর সাহায্যে আমাদের শরীর কি করে, এই অক্সিজেনকে কাজে লাগিয়ে শ্বসন প্রক্রিয়ায় যেটা তৈরি করে সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড এবং এটিপি। এই কার্বন ডাইঅক্সাইড আবার রক্তে আসে, দিয়ে সোডিয়াম বাইকার্বনেট যৌগ রূপে থাকে। এটা আবার তোমার অ্যালভিওলাস পর্যন্ত আসে, রক্তের সাথে মিশে অ্যালভিওলাস পর্যন্ত আসে, অ্যালভিওলাসে এসে সেটার ব্যাপন সংঘটিত হয়, তারপরে এই কার্বন ডাইঅক্সাইডটা আবার দেহের বাইরে বের হয়ে যায়। কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি আমরা, কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি, ঠিক আছে, দেন আবার অক্সিজেন গ্রহণ করি। এখন এর ফলে যেটা হইলো, ফুসফুস যেটা করলো রক্ত পরিশোধন, কি করলো, রক্ত পরিশোধন। কিভাবে? কারণ এই রক্তের মধ্যে থেকে এই যে কার্বন ডাইঅক্সাইড সেটা দেহের বাইরে বের করে দিল, অর্থাৎ রক্তটাকে পরিশুদ্ধ করলো। এখন দেখি বৃক্ক কি করে। বৃক্ক আমরা যে পানি খাই বা খাবারগুলো খাই সেখানে যে নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ, নাইট্রোজেন ঘটিত যে বর্জ্য পদার্থ, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন, অ্যামোনিয়া এগুলো তৈরি হয়, সেগুলো বের করে দেয়। অর্থাৎ তোমার ইউরিয়া আকারে, ইউরিক অ্যাসিড আকারে, অ্যামোনিয়া, ক্রিয়েটিনিন এই আকারে দেহের বাইরে এই পদার্থগুলো দেহের বাইরে বের করে দেয় মূত্রের মাধ্যমে। আর এর মাধ্যমে এটা করার ফলে যেটা সৃষ্টি হয় সেটা হচ্ছে রক্ত পরিশোধন। যেহেতু এই দুইটা জিনিসই, এটা আর এটা বোথ রক্ত পরিশোধন করতেছে, সেজন্য এই দুইটাই আমার গুরুত্বপূর্ণ। কিসের জন্য? দেহের সুস্থ থাকার জন্য। আর দেহের বর্জ্য নিষ্কাশনে এর দুইটারই কার্যকরী ভূমিকা রয়েছে। এইভাবে এই ঘ নাম্বারটা ব্যাখ্যা করবা। এটা হচ্ছে সৃজনশীলের ঘ, এই জিনিসটা ব্যাখ্যা করবা, তাহলেই হবে। ক্লিয়ার? আচ্ছা, হাইলাস কি? তোমার বৃক্কের দুইটা অংশ থাকে, একটা হচ্ছে তোমার অবতল আর একটা হচ্ছে উত্তল। এই যে অবতল অংশ এটাই হচ্ছে তোমার হাইলাস বা হাইলাম, যেটাই বলো না কেন, হাইলাস বা হাইলাম, দুইটা নামে এটাতে দেখা হয়, হাইলামও বলা হয়, হাইলাসও বলা হয়। ওই উপরেরটা উত্তল, ভিতরটা অবতল। অসমোরেগুলেশন কি? এর মাধ্যমে আমাদের দেহে একটা নির্দিষ্ট পরিমাণ পানির দরকার, যেটা উপস্থিতির জন্য আমাদের দেহ সুন্দরভাবে কাজ করতে পারে। এই বৃক্ক এই অসমোরেগুলেশন প্রক্রিয়ায় এই পানির যে ভারসাম্য সেটা রক্ষা করে। আচ্ছা, উদ্দীপকের অঙ্গটি কার্যকরী এককের চিহ্নিত, অর্থাৎ উদ্দীপকের অঙ্গটি হচ্ছে তোমার বৃক্ক, আর এই বৃক্কের যে কার্যকরী একক নেফ্রন সেটার যে চিত্র সেটা তোমাকে আঁকাইতে হবে। এটা অলরেডি আমি আঁকাই দিছি। উদ্দীপকের অঙ্গটি বিকল হইলে বৈজ্ঞানিক উপায়ে পরিশোধন করা যায়, অর্থাৎ বৃক্ক যদি বিকল হয় তাহলে এখানে যেটা করা হয় সেটা হচ্ছে ডায়ালাইসিস, অর্থাৎ এখানে একটা শিরা এবং থাকে একটা তোমার ভেইন বা আর্টারি, বা ভেইন না, ভেইন মানে তো শিরা, আর আর্টারি মানে হচ্ছে তোমার একটা হচ্ছে শিরা থাকে বা ভেইন থাকে, আর একটা হচ্ছে আর্টারি থাকে। এই আর্টারি থেকে তোমার ব্লাডগুলো নেওয়া হয়। ওকে, আর্টারি বা ধমনী, আর্টারি বা এই যে ধমনী আছে, এই ধমনী থেকে ব্লাডগুলো আসে হচ্ছে তোমার এই যে মেশিং, মনে করে এটা একটা মেশিং, ঠিক আছে, মনে করে এটা একটা মেশিং, এখানে তোমার ব্লাডগুলো আসে আর্টারি থেকে, এখানে ব্লাডগুলো আসে, ব্লাডগুলো আসার পরে এখানে পরিশ্রুত হয়, পরিশ্রুত হওয়ার পরে আরেকটা নালীর মাধ্যমে এটা চলে যায় হচ্ছে এই শিরাতে, ঠিক আছে। এই যে ধমনী থেকে আসলো, ধমনী থেকে আসলো, আবার আর্টারির মাধ্যমে চলে গেল,
মাঝখানে যেটা হইলো সেটা হচ্ছে এটা হচ্ছে ডায়ালাইসিস মেশিন, ডায়ালাইসিস মেশিন। এর মাধ্যমে রক্ত পরিশোধন, এর মাধ্যমে যেটা হইলো সেটা হচ্ছে রক্ত পরিশোধিত, ঠিক আছে। এই রক্ত যে পরিশোধিত হইলো ডায়ালাইসিস মেশিনের মাধ্যমে, এটাই হচ্ছে আমার ডায়ালাইসিস। ওকে, অর্থাৎ এখান থেকে তোমার যে জিনিসটা হলো এটাই হচ্ছে বৈজ্ঞানিক উপায়ে রক্তের পরিশোধন প্রক্রিয়া। এটাই হচ্ছে আমার বৈজ্ঞানিক উপায়ে রক্তের পরিশোধন প্রক্রিয়া। রেনাল টিউবিউল, যে জিনিসটা রেনাল টিউবিউল কাকে বলে জানো? এটা হইতেছে, এখানে দেখো আমি আঁকাইলাম, এইখানে তোমার এই জিনিসটা এখান থেকে শুরু করে একবারে এখান পর্যন্ত যে নালীগুলো আছে, অর্থাৎ ডিস্টাল, প্রক্সিমাল, হেনরি লোবের 3টা মিলে অংশ, সেটাই হচ্ছে আমার রেনাল টিউবিউল। ওকে, অর্থাৎ যেটা হচ্ছে বোমেন্স ক্যাপসুলের প্রান্তভাগ থেকে শুরু করে, বোমেন্স ক্যাপসুল থেকে শুরু করে একবারে প্রান্তীয় তোমার সংগ্রাহক নালিকা পর্যন্ত বিস্তৃত এই নালীগুলোকে একত্রে যেটা বলে সেটাই হচ্ছে তোমার এই রেনাল টিউবিউল। যোগ্যতাকে, এই জিনিসটা কি যোগ্যতমরা বা যোগ্যতমরা, এটা আসলে কি আমি তোমাকে বলি। অর্থাৎ তোমাকে যদি পরিবেশে টিকে থাকতে হয়, যদি পরিবেশে টিকে থাকতে হয়, থাকতে হলে তোমার যেটা লাগবে সেটা হচ্ছে অভিযোজন ক্ষমতা। অভিযোজন ক্ষমতা, যেমন একটা উদাহরণ যদি দেই তাহলে হচ্ছে তোমার আমেরিকাতে কোয়েল পাখি ছিল। এই কোয়েল পাখিগুলো অতিরিক্ত ঠান্ডার কারণে তোমার অতিরিক্ত ঠান্ডার কারণে মারা গেছে, ঠিক আছে, এবং বিলুপ্ত হয়েছে। কি হয়েছে? বিলুপ্ত, অতিরিক্ত ঠান্ডার কারণে মারা গেছে এবং বিলুপ্ত হয়েছে। আর এই অভিযোজন ক্ষমতা যদি না থাকে, অর্থাৎ কোয়েল পাখি যে অতিরিক্ত ঠান্ডার কারণে এখানে মারা গেল, এই কারণ কি? কারণ সেটা অভিযোজন ক্ষমতা নাই। অন্যদিকে মরুভূমিতে, এই মরুভূমিতে যে উদ্ভিদগুলো আছে সেগুলো পানি ধারণ করার ক্ষমতা এটা শিখে নিয়েছে। অর্থাৎ পানি ধারণক্ষম হয়েছে, যে কিভাবে পানিটা ধারণ করতে হয় এই জিনিসটা শিখেছে। তার মানে এই যে মরুভূমির যে উদ্ভিদগুলো আছে সেগুলো অভিযোজন ক্ষমতা আছে। অর্থাৎ পরিবেশে সেই জিনিসটাই টিকে থাকবে যার হচ্ছে অভিযোজন ক্ষমতা আছে বা পরিবেশের সাথে যোগ্যতা আছে মানায় নেওয়ার, এই জিনিসটাই টিকে থাকবে। এই জিনিসটা দ্বারা এটাই বোঝায়, ঠিক আছে। ওকে, এর গঠন, এই একটা বিশেষ অঙ্গ যার মধ্যে রেনাল ধমনী আসে, রেনাল শিরাও আসে, মানে রেনাল ধমনী প্রবেশ করে রেনাল শিরা বের হয়, তার মানে জিনিসটা হচ্ছে বৃক্ক। এখন কি বলতেছে? এর গঠন ব্যাখ্যা করো, তার মানে বৃক্কের গঠন, এটা গ নম্বরে ব্যাখ্যা করবা। আর নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ অপসারণে অঙ্গটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটার দ্বারাই নাইট্রোজেন গঠিত যে বর্জ্য পদার্থ আছে সেগুলো অপসারিত হয়। হাইলাস কি? এটা অলরেডি বলছি। মূত্র তৈরি কিভাবে তৈরি হয় এটাও বলছি, সেটা হচ্ছে তোমার গ্লোমেরুলাসে আসে, ফিল্ট্রেট হয়, বোমেন্স ক্যাপসুলে আসে, তারপরে ওই পাশ দিয়ে তোমার যে টিউবিউল আছে, রেনাল টিউবিউল, এখান দিয়ে প্রবেশ করে তোমার সংগ্রাহক নালিকা দিয়ে পেলভিস দেয়, তারপরে হচ্ছে মূত্র নালী, তারপরে মূত্রথলি, তারপরে এভাবে একবারে চলে যায় ইউরেটার। ওকে, সেলিমের দেখি, সেলিমের নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ নিষ্কাশনের শিমবীজের, আচ্ছা, সেলিমের নাইট্রোজেন ঘটিত ক্ষতিকর বর্জ্য নিষ্কাশনের শিমবীজের মতো দেখতে অঙ্গটি বিকল হয়ে গেছে। আচ্ছা, তার মানে এটা হচ্ছে বৃক্ক। বৃক্ক বিকল হয়ে গেছে, খুব ভালো কথা। ডাক্তার একটি মেশিনের সাহায্যে রক্ত পরিশোধনের ব্যবস্থা নিলেন, তার মানে ডায়ালাইসিস করলেন। আচ্ছা, ডায়ালাইসিস। আর পরবর্তীতে যেটা করা হয়েছে সেটা হচ্ছে তোমার, পরবর্তীতে বলতে তিনি নিকট আত্মীয়ের ক্ষেত্র থেকে যেটা নিলেন, অর্থাৎ এটা একটা ব্যবস্থা। আর একটা হচ্ছে বৃক্ক প্রতিস্থাপন। বৃক্ক, সেটা হচ্ছে তোমার বৃক্ক প্রতিস্থাপন। আচ্ছা, সেলিমের বিকল হওয়া অঙ্গটির কার্যকরী এককের মানে নিউরনের, এখানে যেটা লাগবে সেটা হচ্ছে তোমার নেফ্রন, নিউরন না, বারবার এটা চলে আসতেছে মুখ দিয়ে, সেটা হচ্ছে নেফ্রনের কার্যকরী একক, তোমরাও যেটা ভুল করো। আচ্ছা, তাহলে এখন যেটা হচ্ছে কোনটি বেশি টেকসই, তাহলে নেফ্রনের ওইটাতে চিত্র আঁকাবো, আর এটা যেটা করব সেটা হচ্ছে পদ্ধতির মধ্যে কোনটি টেকসই। আচ্ছা, এই মধ্যে এই বৃক্ক প্রতিস্থাপন এটা বেশি টেকসই, কারণ এই ডায়ালিসিস করতে গেলে তুমি তোমার শিরা দিয়ে রক্ত ঢুকাবা, ভেইন দিয়ে তোমার হইতেছে আর্টারি দিয়ে বের করবা, ঠিক আছে, ঠিক আছে বাবা, আমি বুঝতে পারছি, কিন্তু এটা কতদিন করবা?
কতদিন এভাবে আর হয়, কতদিন চলে? করতেই থাকতে হবে, করতেই থাকতে হবে। এটা সপ্তাহে 2 বার, সপ্তাহে 3 বার এভাবে করতেই থাকতে হবে। এটা তো সাস্টেনেবল না, এটা তো দীর্ঘমেয়াদী না। তাহলে দীর্ঘমেয়াদী কি? তোমার বৃক্ষটা প্রতিস্থাপন করতে হবে, অর্থাৎ তার কোনো আত্মীয় স্বজনের বৃক্ষ এসে তার শরীরে লাগাইতে হবে, ঠিক আছে? এটা যদি হয় তাহলে সে দীর্ঘমেয়াদী হইতেছে যে বাঁচতে পারবে। এই জিনিসটা সলভ করা হয়েছে, এই কোশ্চেনটা আমরা সলভ করেছি। পেলভিস কাকে বলে? এটা বলা হয়েছে অগ্ন্যাশয় কি মিশ্র গ্রন্থি। আচ্ছা, পেলভিস হচ্ছে তোমার যে এই জিনিসটা যেখানে তোমার হইতেছে একটা ফাঁকা স্থান ইউরেটার থেকে যেখানে শুরু হয়। আচ্ছা, এই যে অগ্ন্যাশয়, অগ্ন্যাশয় যেটা করে, অগ্ন্যাশয় একে বলা হয় মিশ্র গ্রন্থি, কারণ এখানে 2 ধরনের গ্রন্থি বিদ্যমান। 2 ধরনের গ্রন্থি বলতে একটা হচ্ছে বহিঃখরা এবং একটা হচ্ছে অন্তঃখরা। এই 2 ধরনের গ্রন্থি অগ্ন্যাশয়ে বিদ্যমান। অন্তঃখরা গ্রন্থি যেটা করে, তোমার গ্লুকোজকে কমানোর জন্য যে হরমোন প্রয়োজন সেটা হচ্ছে ইনসুলিন, ইনসুলিন, তারপরে হচ্ছে গ্লুকাগন, গ্লুকাগন, সোমাটোস্ট্যাটিন। এই যে হরমোন, এই জিনিসগুলো হচ্ছে হরমোন, এগুলো ক্ষরণ করে, ঠিক আছে? কারণ এটা অন্তঃক্ষরা গ্রন্থি, এগুলো হরমোন ক্ষরণ করে। আর এই পাশে যে বহিঃক্ষরা গ্রন্থি অগ্ন্যাশয়ে বিদ্যমান, সেগুলো কি ক্ষরণ করে? যেমন ধরো প্যানক্রিয়াটাইটিস যাদের হয় তাদের লাইপেজ বেড়ে যায়, লাইপেজ, অ্যামাইলেজ, অ্যামাইলেজ। এই লাইপেজ, অ্যামাইলেজ, এই যে জিনিসগুলো সেগুলো হচ্ছে এনজাইম। সেগুলো কি? এই জিনিসগুলো হচ্ছে বলা হয়, এই জিনিসগুলোকে হচ্ছে বলা হচ্ছে এনজাইম। যেহেতু এটা এই এনজাইম এবং পাশাপাশি এই হরমোন দুইটা একই সাথে ক্ষরণ করছে, সেজন্য একে বলা হয় মিশ্র গ্রন্থি। সেজন্য এই অগ্ন্যাশয়কে কি বলা হয়? মিশ্র গ্রন্থি। এইভাবে লিখবা, ব্যাখ্যা করবা, তাহলে 2 এ 2, ঠিক আছে? তাহলে বহিঃক্ষরা গ্রন্থি আছে, লাইপেজ, অ্যামাইলেজ, দুইটা আছে, এগুলো এনজাইম। অগ্ন্যাশয় যে অগ্ন্যাশয় বা প্যানক্রিয়াস, সেটা হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থিও এখানে বিদ্যমান, কারণ এখানে ইনসুলিন, গ্লুকাগন ক্ষরিত হইতেছে, এগুলো হইতেছে হরমোন। যেহেতু হরমোন এবং এনজাইম যেহেতু দুইটাই একসাথে ক্ষরণ হচ্ছে, কারণ এখানে বহিঃক্ষরা অন্তঃক্ষরা দুইটাই বিদ্যমান, সেহেতু এই অগ্ন্যাশয়কে বলা হয় মিশ্র গ্রন্থি। ক্লিয়ার? অগ্ন্যাশয় ইংরেজিতে বলা হয় প্যানক্রিয়াস, আর প্যানক্রিয়াসে যখন সমস্যা হয় তখন বলে প্যানক্রিয়াটাইটিস, ঠিক আছে? প্যানক্রিয়াটাইটিস এটা হলে পেটের মধ্যে প্রচন্ড ব্যথা হয়, ঠিক আছে? তখন ওই নেলবান সাজেস্ট করে ডক্টর, যদি প্রচন্ড ব্যথা হয়, থামতে না পারে। চিত্র এইজের কার্যক্রম ব্যাখ্যা করো। চিত্র এইজ হচ্ছে একটা বৃক্ক, এই বৃক্কের যে কার্যক্রম সেটা ব্যাখ্যা করবা। স্থায়ী সমাধান কি? স্থায়ী সমাধান হচ্ছে বৃক্ক ট্রান্সপ্লান্ট বা বৃক্ক প্রতিস্থাপন। বৃক্ক প্রতিস্থাপন এটাই হচ্ছে তোমার বৃক্কের স্থায়ী সমাধান। ওকে, আচ্ছা, নেফ্রন কি? তোমার বৃক্কের কার্যকরী একক হচ্ছে নেফ্রন। গ্লোমেরুলাস কিভাবে কাজ করে বলা হয়েছে, এর চিত্রের লম্বচ্ছেদ, তার মানে ওইটার লম্বচ্ছেদ আঁকবা। দেহের বর্জ্য পদার্থ নিঃসরণে পানির সাম্যাবস্থা, অর্থাৎ এই পানির সাম্যাবস্থার জন্য তোমার বৃক্কের যে ভূমিকা, অর্থাৎ বৃক্কের ভূমিকা, বৃক্কের ভূমিকা, এই জিনিসটা তুমি এই প্রশ্নের ক্ষেত্রে ব্যাখ্যা করবা। ক্লিয়ার? আচ্ছা, ডোপামিন। ডোপামিন হচ্ছে একটা হরমোন যেটা তোমার আনন্দ দেয়। এটা হচ্ছে ডোপামিন, একটা আনন্দদায়ক, আনন্দদায়ক একটা হরমোন, যেটা হচ্ছে তোমার শরীরে আনন্দ দেয়। যখন তোমার ডোপামিন ক্ষরণ হয় স্নায়ুকোষগুলো থেকে, তখন তুমি আনন্দ পাও। প্যারালাইসিস হয় কেন? কারণ মাসেলগুলো ঠিকমতো কাজ করে না। এর যে মেন রিজন সেটা হচ্ছে যাদের স্ট্রোক হয় তাদের প্যারালাইসিস হয়ে যায়, অর্থাৎ এগুলো বিচ্ছিন্ন হয়ে যায়। উদ্দীপকের বি অংশটি সার্বক্ষণিক। এটা হচ্ছে ইউনিফেরাস নালিকা, এটা হচ্ছে নেফ্রন হবে, একটা অংশ থাকে নেফ্রন আর একটা হচ্ছে তোমার সংগ্রাহী নালিকা। এখন বি অংশটির সার্বিক বর্ণনা দাও, অর্থাৎ এখানে নেফ্রন আঁকাবা। এখানে তুমি হচ্ছে, এখানে তুমি সুন্দরভাবে যেটা করবা সেটা হচ্ছে প্রথমে বোমেন্স ক্যাপসুল আঁকাবা, এর মধ্যে এফারেন্ট দিবা, ইফারেন্টটা বের করবা। তারপরে যেটা করবা সেটা হচ্ছে এখানে জালিকা দিবা, দিয়ে বুঝাবা এটা রক্তটা পরিশোধন হইতেছে। তারপরে এখানে যেটা দিবা সেটা হচ্ছে বোমেন্স ক্যাপসুলের মাধ্যমে এখন হইতেছে নালী আছে, এই নালীর মাধ্যমে এটা হচ্ছে তোমার নিকটতম বা নিকটবর্তী পেঁচানো নালিকা। তারপরে যেটা দিবা সেটা হচ্ছে ইউ আকৃতির, যেটা তোমার হেনলি লুপ। তারপরে দিবা দূরবর্তী পেঁচানো নালিকা,
তারপরে এটা দিবা হচ্ছে সংগ্রাহক নালিকা। এভাবে দিয়ে চিত্রটা মার্জিন করে তুমি চিত্রটা আঁকবা, দিয়ে এটা ব্যাখ্যা করবা, তাহলে হয়ে যাবে। এটা হচ্ছে নেফ্রনের চিত্র। আচ্ছা, উদ্দীপকে এ ঠিকমতো কাজ না করলে সমস্যাটি কিভাবে সমাধান করা যেতে পারে তুমি বলে মনে করো, তাহলে তুমি যেটা করবা সেটা হচ্ছে বৃক্ক ট্রান্সপ্ল্যান্ট করে ফেলবা অথবা ডায়ালাইসিস করে ফেলবা। বৃক্ক ট্রান্সপ্ল্যান্ট এটা হচ্ছে দীর্ঘমেয়াদী সমাধান, ডায়ালাইসিস ইমিডিয়েট মুহূর্তের সমাধান। মেডুলা তোমার হচ্ছে বৃক্কের মধ্যে একটা অংশ। বৃক্কের পাথর হয় কেন? এটা হচ্ছে ক্যালসিয়াম যে অক্সালেটগুলো আছে সেগুলো যখন জমা হয়ে যায় তখন বৃক্কের পাথর হয়। উদ্দীপক অঙ্গটির এককের চিত্র মানে নেফ্রনের যে চিত্র, নেফ্রনের চিত্র সেটা আঁকবা। আর এক্স অঙ্গটি, কিউ অঙ্গটি বিকল হলে কোন পদ্ধতির মাধ্যমে অধিক সুস্থ জীবন লাভ করা যায়, সেটা হচ্ছে ট্রান্সপ্ল্যান্ট। এটা ট্রান্সপ্ল্যান্ট করে ফেলবা, তাহলে তুমি একটা সুন্দর জীবন লাভ করতে পারবা। মধ্যচ্ছদা বা ডায়াফ্রামের কথা বলা হচ্ছে। খাদ্য গ্রহণের সময় নাসিকা পথে বের হয়ে আসতে পারে না, কারণ এখানে আ করো, আ করে দেখবা যে এখানে একটা জিনিস থাকে যেটা অ্যালভিওলা, সেটা হইতেছে তোমাকে সাপোর্ট দেয়, অর্থাৎ নাক দিয়ে বের হয়ে আসতে পারে না। বি এর লম্বচ্ছেদ, তার মানে ওই জিনিসের লম্বচ্ছেদ আঁকবা। এ আর বি এর কাজ মূলত একই, তার মানে যে ফুসফুসের কাজ, এই ফুসফুস একটু আগে দেখাইলাম না, ফুসফুস আর বৃক্ক, এই টপিকটা আবারও ব্যাখ্যা করবা। এটার কাজ আর এটার কাজ কি সেটা তুমি ব্যাখ্যা করবা। বোম্যান্স ক্যাপসুল, মানবদেহে পানির সাম্যতা গুরুত্বপূর্ণ। তারপরে ডাব্লু অঙ্গটি কিভাবে মূত্র তৈরি করে এই জিনিসটা তুমি ব্যাখ্যা করবা, অর্থাৎ বৃক্ক কিভাবে মূত্র তৈরি করে, বৃক্ক কিভাবে মূত্র তৈরি করে এই জিনিসটা তুমি ব্যাখ্যা করবা। ডাব্লু যদি বিকল হলে মানবদেহে কি ধরনের সমস্যা দেখা দিবে, অর্থাৎ ডাব্লু বিকল হলে তোমার শরীরে পানি থেকে যাবে, পানির কারণে শরীর ফুলে যাবে এবং তোমার মূত্র ঠিকভাবে ত্যাগ হবে না, শরীরে নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থের পরিমাণ বেড়ে যাবে, তোমার অনেক ধরনের সমস্যার সৃষ্টি হবে। রেচন কি? যে প্রক্রিয়ায় মানবদেহের নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ দেহের বাইরে নিষ্কাশিত হয় সেটাই রেচন, অসমোরেগুলেশন বলা হয়েছে। উদ্দীপকে এক্স অঙ্গটি চিত্র বৃক্কের চিত্র আঁকবা। তারপরে উল্লেখিত তন্ত্রটি মানবদেহের ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ, কারণ এটার দ্বারাই, এই জিনিসটার দ্বারাই, এই তন্ত্রটার দ্বারাই তোমার, এটা হচ্ছে রেচন তন্ত্র, এই রেচন তন্ত্রের দ্বারাই তোমার হচ্ছে সারা দেহে যে বর্জ্য পদার্থ সেটা দেহের বাইরে নিষ্কাশিত হয়। ঠিক আছে, এই ছিল তোমাদের সিকিউ। তাহলে সিকিউ ডান, এই যে সিকিউ ডান। তারপরে আমরা এমসিকিউ গুলো সলভ করেছি, এগুলো সব এমসিকিউ আজকে আমরা আজকের ক্লাসে সলভ করেছি। তারপরে আমরা সিকিউ সলভ করেছি, আমরা বেসিক লেকচার দেখেছি। ঠিক আছে, তাহলে আমরা আজকের ক্লাসে 8ম নাম্বার অধ্যায়ে বৃক্কের কাজ, বৃক্ক কি নিয়ে গঠিত, কিভাবে কাজ করে, যদি সমস্যা হয় তাহলে কি করা হয়, কিভাবে ট্রান্সপ্ল্যান্ট করতে হয়, কখন ট্রান্সপ্ল্যান্ট করব, কার মাধ্যমে করব, এবং হচ্ছে ট্রান্সপ্ল্যান্ট যদি না করি তাহলে কি করতে হবে, ডায়ালাইসিস কিভাবে করতে হয়, ডায়ালাইসিসের মধ্যে হেমোডায়ালাইসিস কি, পেরিটোনিয়াল ডায়ালাইসিস কি, পেরিটোনিয়াল হচ্ছে যেটা পেটের মধ্যে করা হয়, হেমো হচ্ছে যেটা মেশিংয়ের মধ্যে করা হয়, সবগুলো টপিক সম্পর্কে আজকে আমরা পড়েছি। আজকে আমরা এমসিকিউ সলভ করেছি, আজকে আমরা সিকিউ সলভ করেছি, বেসিক পড়েছি। আশা করি এই অধ্যায়ে আর কোনো সমস্যা থাকবে না ইনশাল্লাহ। অর্থাৎ তোমরা এই অধ্যায়টা যেটা করলা সেটা লেকচারগুলো সুন্দরভাবে করে এখন যে খাতাটাই তোমরা নোট করেছো, এই নোট করা খাতাটা তোমরা এখন রিভিশন দিবা। ঠিক আছে, তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমার জন্য দোয়া কইরো। দেখা হবে সামনের লেকচারে। ওকে, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, টাটা।